আসেন মাসুদ রানা সর্বপ্রথম আজকে সালাম। কথা ছিল 15 মিনিট লেট হবে, কিন্তু 15 মিনিট লেট হয়নি, 7 মিনিট হয়েছে। আরে ভাই, ক্লাস শুরুর আগেই ফোন দেয়, মনে করো কথা বলতে বলতেই লেট হয়ে গেল। চলে এসো, চলে এসো, চলে এসো, তাড়াতাড়ি চলে এসো। একটু আগে আসলাম, আমি বলেছি 15 মিনিট লেট হতে পারে, তার মানে কি তার থেকে কমও লেট হতে পারে, এই জন্য তার আগে চলে আসলাম। আল্লাহ হাফিজ। সোমাইয়া জান্নাত, মাইক্রোব্যাকটেরিয়াম কি এগুলো রে ভাই নাম? ইফাত জামিলা স্নিগ্ধা, 15 মিনিট হয়নি তো? হয়নি তো কি হয়েছে? আমার প্রোফাইলের নেম কি আপনি উচ্চারণ করতে পারবেন? কেন পারবো না? স্পার্কিং আর্টু গ্রুল, স্পার্কিং আর্টু গ্রুল। যাই হোক, সাবরিনা আশরাফ, ফারিয়া তানহা, কেমন আছো তোমরা? তো যাই হোক, আজকে যখন আমি এই যে কিছুক্ষণ আগে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে এইচএসসি 23 ব্যাচদের জন্য আলাদা গ্রুপে ক্লাস হবে, সাথে সাথে তোমাদের 21 এবং 22 ব্যাচের স্টুডেন্টরা লেখা শুরু করলা, ভাই আমরা ওই ব্যাচে ক্লাস করতে পারবো কিনা। আরে ভাই, তোমরা কেন ওই ব্যাচে ক্লাস করতে যাবা? তোমাদেরকে স্মুথলি নিয়ে যাওয়ার জন্যই তো ওদেরকে আলাদা করে দিচ্ছি, রাইট? তোমাকে মনে রাখতে হবে, তোমাদের জন্য আমি যে জিনিসটা করতেছি সেটা তোমাদের প্রতি লক্ষ্য রেখেই করতেছি। 23 ব্যাচের স্টুডেন্টদেরকে সম্পূর্ণ এই গ্রুপের মতোই ক্লাস হবে, কিন্তু আলাদা গ্রুপে, অর্থাৎ ওদের যে 250 জন বা 300 জন ভর্তি হয়েছে তাদেরকে নিয়ে আমি আলাদা একটা গ্রুপ করে তাদেরকে এই মাস্টার গ্রুপের মতো করেই পড়াবো। ওরা যেন তোমাদের 21-22-এর এই যে তোমরা, আমি কোনো একটা প্রবলেম যখন করাতে যাই তখন তোমরা অনেকে কি করো, 21-22 ব্যাচের স্টুডেন্টরা আগেই অ্যান্সার দিয়ে দাও। ফলশ্রুতিতে 23 ব্যাচের ছেলেমেয়েরা মনে করে আমরা মনে হয় কিছু পারি না। আসলে তাদের ভিতরে অনেক প্রতিভা আছে, তারা পারবে না কেন? অবশ্যই পারবে। হয়তোবা তারা বিগত 10 বছরে পড়ার সিস্টেমটা যেভাবে পড়ে এসছে সেটা আর থেকে একটু আলাদাভাবে এখন পড়ছে। তো তাদেরকে আমার মতো করে গড়ে নেওয়ার জন্যই আলাদা করে গ্রুপ করে পড়াচ্ছি, রাইট? তোমাদের ওদের গ্রুপগুলোতে, মানে 23 ব্যাচের স্টুডেন্টের গ্রুপগুলোতে যা পড়ানো হবে মাস্টার গ্রুপে সব এগুলো পড়ানো হবে, রাইট? কিন্তু মাস্টার গ্রুপে তাদেরকে রাখছি না, কারণ তারা একবারে নতুন, তাদের কিছু সমস্যা হচ্ছে, এটা আমি বুঝতে পারছি। হয়তোবা তারা আমার সামনাসামনি নাই, তারা আমাকে বলতে পারতেছে না, হয়তোবা কোনো গার্ডিয়ান আমাকে বলতে পারতেছে না, সেটা এখন লজ্জার কারণেই হোক বা ভয়ের কারণেই হোক। বাট আমি তো বলেছি আমি কোনো ভয়ের বস্তু না, আমার কাছে সরাসরি মন খুলে কথা বলতে হবে এবং আমি সর্বোচ্চ সমাধান দেওয়ার চেষ্টা করব তাদের সমস্যাগুলোর, রাইট? এই জন্য 23 ব্যাচকে আমি আলাদা করছি। এর মানে এই না যে 21-22 ব্যাচের এই গ্রুপগুলোতে আমি বেসিক আলোচনা করব না। 21-22 ব্যাচের এখন যেভাবে মাস্টার গ্রুপে ক্লাস চলছে এইভাবেই 21-22 ব্যাচ চলতে থাকবে, ঠিক আছে? এখানে
ক্ষতিটা কোথায় হচ্ছে আমার? আমি তো একটা গ্রুপে ক্লাস নিলেই সব পারতাম, আমার তো সময় সেভ হতো, রাইট? বাট আমি সেটা চিন্তা করিনি। আমি 21 ব্যাচের জন্য আলাদা 1 ঘন্টা সময় দেবো সারাদিনে, সমস্যা কোথায় আমার? 1 ঘন্টা সময় আমার যেমন থেকে চলে যাবে, বাট কতগুলো ছেলে মেয়ে এখানে উপকৃত হবে, রাইট? এটা কেন তোমরা বুঝতেছো না? চিন্তা করো, আমি ওদের ক্লাস নেব রবি মঙ্গল বৃহস্পতি 5:30টায়, আলাদা গ্রুপে ক্লাস নেব। সরি, শনিবার বুধবার থেকে ডেট দেওয়া আছে, ওদের ক্লাস হবে রবি মঙ্গল বৃহস্পতিতে, রাইট? রবি মঙ্গল বৃহস্পতি তোমার হচ্ছে 5:30টায়, বিকাল 5:30টায় ক্লাস হবে। আবার শনি সোম বুধ বিকালবেলায় তোমাদের ক্লাস হয় শর্ট সিলেবাসে 21-22দের জন্য। আবার রাত্রে প্রত্যেক দিন মাস্টার গ্রুপে ক্লাস হতেই থাকবে। কতগুলো ক্লাস করবা তুমি? শুধু ম্যাথ ক্লাসই করবা? 2 দিনে 4টা ক্লাস দরকার কি? যারা 23 ব্যাচের স্টুডেন্ট তারা রবি মঙ্গল বৃহস্পতি 5:30টায় তাদের ফার্স্ট ইয়ার এর মাস্টার গ্রুপ ফর ম্যাথমেটিক্স এইচএসসি 23 নামকরণ করা হয়েছে গ্রুপের নাম, আমি গ্রুপও খুলে ফেলেছি, অর্থাৎ মাস্টার গ্রুপের মতো করেই ক্লাস হবে, রাইট? কি ক্লিয়ার হয়েছে তোমরা, তাই কি না? 23দের ডিটেলস পড়াবেন বেশি ভাইয়া, তোমাদের এখানেও মানে ওইরকম ডিটেলই পড়ানো হবে, মানে তোমাদের কোনো ক্ষতি হবে এটা আমি চাই না এবং আমি চাইবও না, রাইট? যারা 23 ব্যাচের স্টুডেন্ট আছে, হ্যাঁ, তাদের জন্য আমি কি করেছি, ব্যাচ আলাদা করেছি এবং অফলাইন ভর্তিও আমি নিয়ে নেব সামনে। অফলাইন ভর্তির ক্ষেত্রে তারা 2,500 টাকা করে মানে ক্যাশব্যাক পাবে। কেন? 22 ব্যাচেরও তো বলা আছে সেকেন্ড ইয়ারে যখন আমি অফলাইন ভর্তি নিব তোমরা 2,500 টাকা ক্যাশব্যাক পাবা। 21 ব্যাচের জন্যও তো আমার করা আছে, 21 ব্যাচের জন্যও তো আমার হচ্ছে যে ঘোষণা দেওয়া আছে, অ্যাডমিশন ব্যাচে যখন তারা পড়বে তখন তারা 2,500 টাকা ক্যাশব্যাক পাবে অফলাইনে। এত মানে এত চিন্তা কিসের আমি বুঝছি না, রাইট? আমার অনেক কষ্ট হয়ে যাবে, সেটা তোমাদের দেখা লাগবে না, আমি তো তোমাদের জন্য কষ্ট করবই। আমি বলে রাখি, তোমাদেরকে গ্যারান্টি দিয়ে রাখি, বুঝলাম? বাংলাদেশে যে যেখানেই পড়ুক না কেন এই মাস্টার প্রোগ্রামের স্টুডেন্টরা অন্তত যে কোনো অ্যাডমিশন টেস্টে এবং ফাইনাল পরীক্ষায় ম্যাথে সর্বোচ্চ অ্যান্সার করে আসবে। এবং এটা আমি লিখে দেবো স্ট্যাম্পের উপরে, তোমরা স্ট্যাম্প পাঠিয়ে দিও, আমি লিখে সিগনেচার করে তোমাদেরকে অটোগ্রাফ দিয়ে দেব যে তোমরা যে কোনো অ্যাডমিশন টেস্টে যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় তোমরা ম্যাথে সর্বোচ্চ বেশি অ্যান্সার করবা, বুঝছে? তো যাই হোক, কথা সেনা না, কথা হচ্ছে 8-10 মিনিট চলে গেছে। 2022 ব্যাচ আমরা কোন কোন ক্লাস করব? 2022 ব্যাচ ক্লাস করবে মাস্টার গ্রুপের সব ক্লাস, অর্থাৎ প্রত্যেকদিন 10:30টায় ক্লাস করবে, আর শনি সোম বুধ 5:30টায় করবে শর্ট সিলেবাসের ক্লাস। শর্ট সিলেবাস আমি ওইদিকে শেষ করতেছি না, আর মাস্টার গ্রুপে যে চ্যাপ্টারগুলো হচ্ছে এগুলোতে তো শর্ট সিলেবাসে সব কভার করে যাব। আমি তোমাদেরকে আমি বলেছি না আমি কেন ওই আলাদাভাবে ম্যাট্রিক্স শুরু করেছি, কারণ আগামী ডিসেম্বরের আগে যদি আমাকে শেষ করতে হয় এই জন্য আমি ম্যাট্রিক্স আলাদা করে পড়াচ্ছি। ওইদিকে আমি বহুপদী শেষ করেছি, আমার টোটাল 8টা চ্যাপ্টার, তার মধ্যে ডিফারেন্সিয়েশন চলছে, ত্রিকোণমিতি চলছে, এই কটা যখন শেষ হয়ে যাবে তাহলে 4টা চ্যাপ্টার আমার শেষ, আর থাকবে 4টা চ্যাপ্টার। ম্যাট্রিক্স আগামীকালকে ক্লাস নিলে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, আরেকটা নতুন চ্যাপ্টার ধরবো। তাহলে আমাকে ডিসেম্বরের আগে 21-এর 8টা চ্যাপ্টার তো শেষ করতে হবে, রাইট? 22-এর যে আরও 4টা এক্সট্রা চ্যাপ্টার আছে সেটাও 22-এর পরীক্ষার আগে শর্ট সিলেবাস শেষ করতে হবে আমাকে। সব প্ল্যান মাথায় রেখেই তো আমাকে পড়াতে হয় রে বাবা, ঠিক আছে? সব কিছু গুছিয়ে নিয়েই তো তোমাদেরকে পড়াইতে হয়, এটা কেন তোমরা বোঝো না? যাই হোক, তো যাই হোক, তোমাদের ভালো কিছুই হবে, আমি তোমাদের খারাপ হবে এমনটা চাইবো না, এটা মাথায় রাখো। আজকে 13, আজকে লেকচার 13।
ইয়াসিফ ইমেজ বলছে ভাইয়া অনেক জায়গায় SH21 আগে আগে বলে, অনেকে পারার কারণে আপনি অনেক সময় বুঝে দেন না ভাই, প্লিজ কমেন্ট পড়েন। ওকে, রাজশাহীর স্টুডেন্ট যারা অফলাইনে ফার্স্ট ইয়ার ভর্তি হতে চায় তাদের ভর্তি নিব, এটা আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো, অ্যানাউন্সমেন্টে দিয়ে দেবো। 21 ব্যাচের অ্যাডমিশনের আগে শেষ হবে তো? 100% হবে, 100% হবে। এখনো 8-9 মাস বাকি আছে, মনে রাখো, ঠিক আছে? খালি আমাকে ফাইনাল পরীক্ষাটা পার করতে দাও, তারপরে দেখো নি। লেকচার মেবি 12 তো হওয়ার কথা না, এটা 13 নম্বর লেকচারে হওয়ার কথা। দেখিও তো তোমরা একটু, তারপরে ঠিক করে নিও। আজকের আমার আলোচ্য বিষয়ের ভিতরে এই কয়টা জিনিস লাগবে। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু a, x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a ইকুয়াল টু, এটা মনে রাখার জন্য আমি বলেছিলাম যে এটার মজিজা হচ্ছে এরকম যে লবে x এবং a এর পাওয়ার দুটা সমান হবে, হরেও x এবং a এর পাওয়ার দুটা সমান হবে। তো এটার অ্যাকচুয়াল মানে যেটা জিএফ ছিল, জেনারেল ফর্ম ছিল এরকম যে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু a x টু দি পাওয়ার, এই যে দেখো ফোন এসছে, আঙ্কেল আমি ক্লাসে, আঙ্কেল আসসালামু আলাইকুম, জি। তো যাই হোক, দেখো মনোযোগ দিয়ে ক্লাস করো। আমি বলেছিলাম এরকম যে x টু দি পাওয়ার m মাইনাস a টু দি পাওয়ার n m, এটা জিএফ, এই জিনিসটা মনে রাখতে হবে। এটা আমি লিমিটের কোনো একটা লেকচারে করাইছি না বলো? তো এই অঙ্কটার মজিজা হচ্ছে x টেন্ডস টু যা থাকবে লবে x মাইনাস সেটা থাকবে, লবেও x মাইনাস যেটা থাকবে, হরেও x মাইনাস সেটা থাকবে। লবের পাওয়ার দুটো একই হবে, হরের পাওয়ার দুটো একই হবে, x এবং a এর পাওয়ার দুটো একই হবে। তো এই লিমিটটার অ্যান্সার আমি একবারে তোমাদেরকে বের করানো শেখাইছিলাম, সেটা হচ্ছে লবের পাওয়ার ডিভাইডেড বাই হরের পাওয়ার ইনটু a টু দি পাওয়ার, এই দুটা পাওয়ারের বিয়োগফল অর্থাৎ m মাইনাস n, এইটা। এবং এখান থেকে কিন্তু এটা এসছে, এটা যদি মনে না রেখে তুমি এটা মনে রাখো তাও হবে। এখান থেকে কিভাবে আসলো? এখানে তো পাওয়ার 1, এখানে তো পাওয়ার 1, কি হয়েছে দেখো, লবের পাওয়ার n, হরের পাওয়ার 1, তাহলে n বাই 1 ইন্টু a টু দি পাওয়ার, এই দুটা পাওয়ারের বিয়োগফল, এটা হচ্ছে মূল বেসিক, রাইট? এই জিনিসটা আমার আজকে লাগবে, ক্লিয়ার? আবার দেখো log b টু দি বেস a, এটাকে পড়তে হয় এভাবে, log b টু দি বেস a। এই জিনিসটাকে আমি মনে রাখাই এভাবে, ln b বাই ln a, এটা ln না ln পড়তে হয়, ন্যাচারাল লগারিদমিক অফ নেপিয়ারও বলা হয়, আবার অনেকে বলে ন্যাচারাল লগারিদমিক। অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে লগারিদমিক অফ নেপিয়ার। জন নেপিয়ার সর্বপ্রথম এটা সম্পর্কে ধারণা দেন, ওনার নাম অনুসারে এটা লগারিদমিক অফ নেপিয়ার হয়েছে। যাই হোক, ln b ডিভাইডেড বাই ln a, এটা সাধারণত পড়ি, যদিও বা পড়া উচিত না, রাইট? অর্থাৎ মনে রাখার জন্য এটা উপরে আছে b, নিচে আছে a, এভাবে আমি জাস্ট মনে রাখাই, উপর নিচে, উপরে আছে b, নিচে আছে a, উপরের টার ln উপরে, নিচের টার ln নিচে, এই জিনিসটা মনে রাখতে হবে, আজকে আমার এটা লাগবে। আবার e টু দি পাওয়ার ln x ইকুয়াল টু x, তো এটার জেনারেল ফরম্যাটটা হচ্ছে এরকম যে তোমরা জানো যে ln এর ইলাবোরেট ফর্ম হচ্ছে লগের বেস যদি ই হয়। হোয়াট ইজ ই? ই হচ্ছে একটা এক্সপোনেনশিয়াল ফাংশন যার মান 2 এর থেকে বড়, 3 এর থেকে ছোট, একটা অমূলদ সংখ্যা, রাইট? এটাকেই বেস করেই আমরা এটাকে বলি ছোট আকারে ln বা লগারিদমিক অফ নেপিয়ার। তাহলে ln মানে হচ্ছে লগের বেস ই। এখন প্রশ্ন হচ্ছে জিএফ, এটার জিএফ, এর আবার জিএফ আছে, আর জিএফটা কি? জিএফটা হচ্ছে এরকম, যদি তুমি এখানে ই দাও, পাওয়ারে যদি লগের বেস ই দাও, এখানে যা ইচ্ছা তাই থাক না কেন, এখানে যদি পৃথিবীও থাকে, তাহলে এটাকে আমরা বলি উড়ানি ফাংশন। তোমরা অনেকে শিখেছো এটা, দিস ইজ কল্ড উড়ানি ফাংশন, মানে উড়ে যায়, রাইট? তো ই এর পাওয়ারে যদি লগ থাকে, লগের বেস যদি এই বেজের সমান হয়,
অর্থাৎ এখানে ই এখানে ই, তাহলে এইটা ইকুয়াল টু হবে পৃথিবী। ওকে, এটাকে বলি আমরা উড়ানি ফাংশন, অর্থাৎ এই অংশটুকু হয় উড়ানি ফাংশন। দিস ইজ কল্ড উড়ানি ফাংশন। এটা কিন্তু কোনো বইয়ের নামকরণ না, এটা আমি আমার দেওয়া নামকরণ। দিস ইজ কল্ড উড়ানি ফাংশন, মানে উড়ে যায়। কেন যায় এটার ব্যাখ্যাও আমি তোমাদেরকে দিয়েছি, এবং এটা কেন করাচ্ছি এটা বারবার লাগে তো এই জন্য। তো দেখো এটার জিএফ অ্যাকচুয়ালি এটা, যে যদি আমার বেজে 7 থাকে তাহলে লগের বেজে দিতে হবে 7, পাওয়ারের লগের বেজে দিতে হবে 7, তারপরে এখানে পৃথিবী দাও, তাহলে এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু পৃথিবী, এইটা ইকুয়াল টু পৃথিবী, এইটা ইকুয়াল টু পৃথিবী। তাহলে এটাও উড়ানি ফাংশন, এটাও উড়ানি ফাংশন, মানে উড়ে যায়, পৃথিবী থেকে উড়ে যায়, থাকে পৃথিবী শুধু। ক্লিয়ার? এখনো ক্লিয়ার হয়নি? তার মানে আমি যদি বলি এখানে এর পাওয়ার লগ বেস যদি এ হয়, এখানে যদি মহাবিশ্ব থাকে, এখানে যদি মহাবিশ্ব থাকে, তাহলে এটার মান কত হবে? এই মহাবিশ্ব থেকে এই উড়ানি ফাংশন উড়ে যাবে, উড়ে গেলে কি থাকবে? মহাবিশ্ব। এটা ইকুয়াল টু মহাবিশ্ব, রাইট? একজন আবার কি লিখেছে জানো? এটা আমার খুবই মানে অবাক হয়ে যাচ্ছে আমি দিন দিন। আমি যে কোর্সটা করাচ্ছি তার কোর্স ফিটা আমি কতটুকু নিয়েছি সেটা তোমরাই বিবেচনায় দেখিও, তোমরাই বিবেচনা করে দেখিও। একজন লিখেছে, ভাইয়া আমরা যারা 4100 ভর্তি হয়েছি, 4500 বা 4700 ভর্তি হয়েছি, আমাদের অফলাইনে ভর্তির সময় যেন আপনি হচ্ছে পুরাটাই ক্যাশব্যাক দিন। চিন্তা করো, এই ধরনের প্রশ্ন করাটা কি ঠিক হয়েছে? তোমরা বলো তো, তোমরা নিজেরা নিজেদের মধ্যে একটু মানে আলোচনা সমালোচনা করে এইটুকু বলাটা কি ঠিক হয়েছে? যাই হোক, তুমি যখন অফলাইনে আসবা তুমি চিন্তা করো, এই অনলাইনের মাস্টার গ্রুপ গোটাটাই তুমি করতে থাকবা আজীবন। যেখানে আমি যে অনলাইন কোর্স করাচ্ছি এই কোর্সের টোটাল কোর্স ফি গোটা বাংলাদেশে বিভিন্ন প্ল্যাটফর্মে সবগুলো যোগ করলে প্রায় 16-17 হাজার টাকা হয়। সেখানে তুমি অফলাইনও পড়বা, আবার অনলাইন পুরাটা পড়বা, আবার গোটা অনলাইনে টাকা বলে এখানে আমি ব্যাক দিয়ে দেবো। না, এটা কোন ধরনের কথা আমি বুঝলাম না। তো যাই হোক, তোমাদের যদি এরকমই মনে হয়, আমার তো এইগুলোর প্রত্যেকটা ক্লাস ইউটিউবে হাজার হাজার ভিডিও পাওয়া যায়, তোমরা সেখান থেকে করে নাও। এবার আসো, আমি এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিতে চাই, কারণ এখানে 23 ব্যাচের স্টুডেন্ট এটা শিখেছে কিনা আমি জানি না। ই টু দি পাওয়ার ln x মানেই তো ই টু দি পাওয়ার লগের বেস ই এক্স, রাইট? একই জিনিস, এই ln কে ইলাবোরেটলি লিখলাম। এটা ইকুয়াল টু যদি x হয়, এটা আমরা প্রমাণ করতে চাই, যে এটা একটু প্রমাণ করে দেখাতে চাই স্টুডেন্টদেরকে। এখন 21-22 এখানে মন খারাপ করবে, রাইট? কেন? যে এরা তো আগে থেকেই জানে। 23 ব্যাচকে কেন আলাদা করতেছি বুঝতে পারছো তুমি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমি এটা ইকুয়াল টু x প্রমাণ করতে চাই, তাহলে লেখো, ধরি y ইকুয়াল টু ই টু দি পাওয়ার লগ x টু দি বেস ই, রাইট? এটা হচ্ছে কাহিনী। আমরা লগ কখন ব্যবহার করি? লগ ব্যবহার করি তখনই পাওয়ারকে সামনে নিয়ে আসার জন্য। বড় বড় পাওয়ারকে পাওয়ার দিলে যখন আমরা হিসাব পারি না, তখন সেটাকে সামনে নিয়ে আসার জন্য লগ ব্যবহার করি। তাহলে আমি উভয় পক্ষে লগ নিচ্ছি, উভয় পক্ষে লগ ই বেস নিব। তাহলে লগ ই বেস ওয়াই ইকুয়াল টু, ওয়াই মানে তো এই পুরা জিনিসটা, তার মানে এখানে লগ ই বেস এই পুরা জিনিসটা মানে ই টু দি পাওয়ার লগ এক্স, এই জিনিসটা, রাইট? দেখো আমি উভয় পক্ষে লগ নিয়েছি, লগ ই বেস নিয়েছি, অপারেটর নেওয়া যায় এটা তোমরা জানো, বা লগ ওয়াই টু দি বেস ই ইকুয়াল টু, তোমরা জানো, তোমরা 9-10 শিখেছ, লগ এম টু দি পাওয়ার এন বেস যাই থাক না কেন, এটা ইকুয়াল টু তোমরা লিখতে পারো এই পাওয়ারটা সামনে আসে, অর্থাৎ এন লগ এম এটা সামনে আসে, ঠিক কিনা বলো? তাহলে লগ এখানে ই আছে, এর উপর একটা পাওয়ার আছে, পাওয়ারটা কত? পাওয়ারটা হচ্ছে এইটা,
তাহলে এই পাওয়ারটা সামনে চলে আসবে, তাহলে লগ এক্স টু দি বেস ই সামনে চলে আসলো, থাকলো এখানে লগ ই টু দি বেস ই। এবং তোমরা 9 10-এ শিখেছ এইটুকুর মান হয় 1, এইটুকুর মান হয় 1, তাহলে অতএব লগ y টু দি বেস ই ইকুয়াল টু লগ এক্স টু দি বেস ই। তাহলে দেখো এইটা আর এটা একই জিনিস, একই জিনিস যদি দেখি আমরা তুলনা করলে পাই y ইকুয়াল টু এক্স, তুলনা করলে পাই y ইকুয়াল টু এক্স। এখন আসো হোয়াট ইজ y? y মানে তোমাদের এটা ধরে নেওয়া মান, অতএব ই টু দি পাওয়ার লগ এক্স টু দি বেস ই ইকুয়াল টু এক্স, প্রমাণিত। আর এই লগ ই কেই সংক্ষেপে লেখা হয় ln অফ এক্স ইকুয়াল টু এক্স। তাহলে প্রয়োজনের তাগিদে তুমি এই জিনিসটা লিখতে পারবা এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার লন এক্স। তাহলে আমি যদি বলি যে উজ্জ্বল, উজ্জ্বল এইটা ইকুয়াল টু ই লিখবা, তাহলে ই টু দি পাওয়ার লিখতে পারবা লন উজ্জ্বল, লন উজ্জ্বল এটা লিখতে পারবা কিনা বলো? ই টু দি পাওয়ার লন মানে উড়ানি ফাংশন, উড়ে যায়, লিখতে পারবা না? কি ক্লিয়ার হয়েছে ভাইজান? জিএফ মানে জেনারেল ফর্মুলা, জেনারেল ফর্ম, আর বিএফ মানে হচ্ছে বেসিক ফর্ম। অবশ্যই কেউ নেগেটিভ সেন্সে নিও না। কি ক্লিয়ার? হয়েছে ভাইজান? ওকে, ক্লিয়ার? 22-23 সবাই ইনশাল্লাহ। তাহলে এই জিনিসটা আমার লাগবে আজকে, এই জিনিসগুলো মানে ক্লাস শুরুর আগে এই বেসিক জিনিসগুলো লাগবে। ক্লাস তো আমি এখনো শুরুই করিনি, আসলে ক্লাস আসলে। তাহলে আমার যদি কখনো প্রয়োজন হয় এরকম যে এক্স টু দি পাওয়ার এক্স, এটা আমি ই দিয়ে লিখবো, এখানে ই লেখার পরে এখানে একটা সামথিং দিব, ই টু দি পাওয়ার মনে করো কে হলে কে ইকুয়াল টু হোয়াট, কে ইকুয়াল টু হোয়াট, এই ধরনের একটা প্রশ্ন আমি করলাম, তোমরা বলতে পারবা না? কয়েকভাবে এটা চিন্তা করা যেতে পারে যে এইটা এক্স টু দি পাওয়ার এক্স, এটা ইকুয়াল টু ই টু দি পাওয়ার লন, মানে উড়ানি ফাংশন, উড়ে গেল, তাহলে এক্স টু দি পাওয়ার এক্স, তার মানে এটা থাকবে এক্স টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার লন, মানে উড়ানি ফাংশন, উড়ে যায়, থাকে এক্স টু দি পাওয়ার এক্স। আবার আমরা জানি ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স লন এক্স টু দি পাওয়ার এক্স আছে, তাহলে এই পাওয়ারটা আবার লগের সামনে চলে আসে, তাহলে এক্স লন এক্স, অর্থাৎ কে ইকুয়াল টু দুইটা অ্যান্সারই হতে পারে। কে ইকুয়াল টু এই অঙ্কের ক্ষেত্রে কে ইকুয়াল টু অ্যান্সার হবে লন এক্স টু দি পাওয়ার এক্স, অথবা এটাকে লেখা যায় এক্স লন এক্স, একই কথা। তাহলে এক্স টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স লন এক্স, এই জিনিসগুলো আমার লাগবে রে ভাই, এই জন্য শেখাচ্ছি, এমনি শেখাচ্ছি না। কি ক্লিয়ার? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আসো আমরা আজকে একটা একটা করে শুরু করি, তোমরা কিছু মনে করবা না। সর্বপ্রথম আমি শুরু করব এটা যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন হলে ডিডিএক্স অফ এফ অফ এক্স, ডিডিএক্স অফ এফ অফ এক্স, এইটা আসতে পারে পরীক্ষায়, অথবা দেখো পরীক্ষায় কি কি ভাষা দিয়ে আসতে পারে, এত কিছু শেখায়, মানে কোনো কিছু বাদ রেখে তোমাদেরকে শেখায় না, তাও তোমাদের মন পাওয়া যায় না। ডিডিএক্স অফ এফ অফ এক্স আসতে পারে মূল নিয়মে, অথবা বলতে পারে এফ ড্যাশ এক্স। এই এফ ড্যাশ এক্স আজকে 23রা নতুন পরিচিত হলো। এফ অফ এক্স এর ডিডিএক্স মানেই হচ্ছে এফ প্রাইম এক্স, এফ প্রাইম এক্স মানেই তোমরা বুঝবা এফ অফ এক্স এর একবার ডিফারেন্সিয়েশন, অথবা তোমার আসতে পারে মূল নিয়মে, মূল নিয়মে, মূল নিয়মে এক্স টু দি পাওয়ার এন এর, এক্স টু দি পাওয়ার এন এর অন্তরক সহগ নির্ণয় করো, অন্তরক সহগ
নির্ণয় করো, রাইট? এতগুলো আকারে আসতে পারে, রাইট? এখন এটা যদি 4 মার্কের প্রশ্নে আসে, নিশ্চয়ই তুমি 21-22 সাল মনে করতেছো যে x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন তো n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, এটা লিখে দিয়ে চলে আসবো, মার্ক পাবা 0, রাইট? আমি উজ্জ্বল কখনো মার্ক দেব না, এটা 1 মার্কও দেব না আমি। এটাতে যদি 4 মার্কে আসে তোমাকে মূল নিয়মেই করতে হবে, যদিও বা না বলা থাকে ddx অফ f অফ x নির্ণয় করো। 4 মার্কের প্রশ্ন যদি আসে তোমাকে এটা মানে মূল নিয়মেই করতে হবে, একবারে ফুল নিয়মেই করতে হবে। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এখন সলভ করতেছি আমরা। তাহলে ধরি f অফ x ইকুয়াল টু x টু দি পাওয়ার n, অতএব f অফ x প্লাস h, গতদিন যারা ক্লাস করেনি তারা আজকের ক্লাস বুঝবে না। f অফ x প্লাস h ইকুয়াল টু x প্লাস h হোল টু দি পাওয়ার n, x প্লাস h ইকুয়াল টু f of x plus h equal to x এর জায়গায় x plus h বসাইছি, তাহলে x plus h all to the power n বসাতে হবে, রাইট? এবারে অতএব মূল নিয়মের সংজ্ঞানুসারে যারা আজকে নতুন বাবা তারা আগের ক্লাসগুলো করার পরে এই ক্লাসগুলোতে আসিও। মূল নিয়মের সংজ্ঞানুসারে পাই, দেখো মূল নিয়মের সংজ্ঞানুসারে মূল নিয়মের গোটা সংজ্ঞা হচ্ছে এটা, ddx of f of x অর্থাৎ f of x এর ডিফারেন্সিয়েশন, this equal to limiting value h tends to 0 f of x plus h minus f of x divided by h, এটা হচ্ছে মূল সূত্র, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো বইওয়ালারা কিভাবে করেছে আর আমি উজ্জ্বল কিভাবে করি, দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন উজ্জ্বল অ্যান্ড বউ, লক্ষ্য করো। এখন আমরা মান বসাবো এখানে, তোমরা আমার মনটা খারাপ করে দিলা, যাই হোক ব্যাপার না, তোমাদের উপরে মন খারাপ করব না আমি, কারণ তোমাদের উপরে মন খারাপ করে তোমাদের আমি ক্ষতি করতে চাই না কখনো। ddx অফ x টু দি পাওয়ার n ইকুয়াল টু f অফ x এর মান বসাচ্ছি, তাহলে লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মানে x প্লাস h all to the power n minus x to the power n divided by h, কি ক্লিয়ার? কারণ এই জিনিসটা বইওয়ালারা কিভাবে করেছে তোমরা একটু দেখিও, আমি ওইভাবে করাবো না, আমি উজ্জ্বল যেভাবে করাবো সেটা একটু খেয়াল করো। this equal to limiting value, এখন দেখো এখানে x প্লাস h এর উপরে n আছে, এখানে x টু দি পাওয়ার n আছে, আমি তোমাদেরকে এই সূত্রটা শিখাইছি, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু যদি a থাকে, এই দুটার বিয়োগফল যদি উপরে থাকে অর্থাৎ x মাইনাস a, হরেও যদি এই দুটার বিয়োগ থাকে এবং এই দুটার পাওয়ার যদি n সমান হয়, তাহলে এটার অ্যান্সার হতো n, অর্থাৎ এই যে দ্বিতীয় পদের পাওয়ারটা সহগ হবে, একটা পাওয়ার কমে যাবে। এটা আমি তোমাদের একটু আগে লিখাইছি, রাইট? এখন আসো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে x প্লাস h আছে মাইনাস x টু দি পাওয়ার n আছে। এখন আমার কথা ছিল এখানে x মাইনাস যেটা থাকবে এখানে সেটা টেন্ডস টু সেটা হতে হবে x মাইনাস a, এখানে x টেন্ডস টু a, x মাইনাস a, এখানে x টেন্ডস টু a, এখানে আছে x প্লাস h মাইনাস x, তাহলে এখানেও হতে হবে x প্লাস h টেন্ডস টু x, এবং কোনো ক্ষতি নাই। লক্ষ্য করে দেখো h টেন্ডস টু যদি 0 হয়, আমি উভয় পক্ষে যদি x যোগ করি, h টেন্ডস টু 0 মানে কি মোটামুটি h ইকুয়াল টু 0, উভয় পক্ষে যদি x যোগ করি তাহলে x প্লাস h টেন্ডস টু x, উভয় পক্ষ থেকে x কাটা যায়, h টেন্ডস টু 0 থাকে, কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের যেটা কথা ছিল যে এখানে যেটা টেন্ডস টু যা থাকবে এই দুটার বিয়োগফল লবে থাকবে, দেখো ওই দুটার বিয়োগফল লবে থাকবে এবং এই দুটার পাওয়ার সমান। দুঃখের বিষয় তাহলে x প্লাস h all to the power n minus x to the power n divided by এই দুটার বিয়োগফল নিচে থাকবে, আরে লিখে ফেলো না x প্লাস h মাইনাস x, কোনো ক্ষতি নাই, কারণ এখানে ছিল h, এই x আর x কাটা যাওয়ার পরে কি থাকবে h। দেখো তো এই আদর্শ ফরম্যাটের মতো, এই আদর্শ ফরম্যাটের মতো এটা হয়েছে কিনা, এটা হয়েছে কিনা বলো? এখানে মনে করো এটা হচ্ছে তোমার এরকম যে এইটা টেন্ডস টু এইটা
আমি বলেছিলাম এটা টেন্স টু এটা থাকলে এই দুটার বিয়োগফল থাকবে উপরে, দুটার পাওয়ার থাকবে অভিন্ন, এখানে দুটার পাওয়ার থাকবে অভিন্ন, এর পাওয়ার 1, এর পাওয়ার 1। আমি কি শিখাইছিলাম একটু আগে? এই ধরনের লিমিটের অ্যান্সার আমি একবারে লিখতে পারবো, কারো কোনো কিছু বলার নাই, একবারে লিখবা। এই পাওয়ার দ্বয়ের অনুপাত অর্থাৎ n/1 মানে n x টু দি পাওয়ার, অর্থাৎ এই দ্বিতীয় পদের, এই যে দ্বিতীয় পদের পাওয়ারটা সহগ হলো, একটা পাওয়ার কমে গেল। এটাই আমাদের লিমিটের সূত্র ছিল। অতএব ddx অফ x টু দি পাওয়ার n, ddx অফ x to the power n equal to n x to the power n minus 1। তাহলে x to the power n এর ডিফারেন্সিয়েশন n into x to the power n minus 1। ক্লিয়ার? বলো ক্লিয়ার হয়েছে কিনা? হয়েছে? হয়েছে? যাই হোক, এটা নিয়ে আর কোনো কথা নাই। তাহলে আমরা দেখলাম ddx অফ x টু দি পাওয়ার n থাকলে তার ডিফারেন্সিয়েশন হবে n x টু দি পাওয়ার n মাইনাস 1। এখন এই জিনিসটাকে নিয়েই তোমাদের ভিতরে অ্যানালাইসিস চলবে। এখানে x থাকলে এখানেও যদি x এর পাওয়ার n হয়, পাওয়ারটা সহগ হবে, একটা পাওয়ার কমে যাবে। এখন যদি আমি তোমাদেরকে বলি এখানে x না থেকে এরকম থাকলো dd অফ t আছে, তাহলে এখানে মনে রাখতে হবে t টু দি পাওয়ার n থাকতে হবে, তবেই তুমি এটা ইকুয়াল টু লিখতে পারবা n t টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, অর্থাৎ এখানে যে চলকের সাপেক্ষে, এটা দ্বারা বোঝাচ্ছে x এর সাপেক্ষে x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন, t এর সাপেক্ষে t টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন, তাহলে পাওয়ারটা সহগ হলো, একটা পাওয়ার কমে গেল। কি ক্লিয়ার? আমি যদি এখানে বলি ddx স্কয়ার আছে, মনে করো এইটা আছে, এখন এটার ডিফারেন্স, এটা আমি দিলাম এখানে x টু দি পাওয়ার মনে করো 5, তাহলে এটার ডিফারেন্সিয়েশন কত হবে? এটার ডিফারেন্সিয়েশন কত হবে তুমি কি করে করবা? রাইট, ইউ হ্যাভ টু মনে রাখতে হবে আমি এখানে যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি সেটার উপরে পাওয়ার থাকলে আমি ডিফারেন্সিয়েশন পারি। এই অঙ্ক দিলে ছেলেমেয়েরা পারে না, এটা এমসিকিউ আসে। এই অঙ্ক দিলে ছেলেমেয়েরা পারে না, এটা এমসিকিউ আসে। 90% স্টুডেন্টস অফ বাংলাদেশ এই অঙ্ক ভুল করে আসে, বলে যে এই অঙ্ক জীবনে আমরা দেখি নাই, দুঃখজনক। রাইট, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু আমরা শিখেছি ddx স্কয়ার, অর্থাৎ এখানে যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে সেটাই এখানে থাকতে হবে। এর উপরে এমন কিছু দাও যেন লাঠিও ভাঙে সাপও মরে, তাহলে এখানে হবে 5/2। এখন আসো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, x টু দি পাওয়ার 5 ছিল, আমি এখানে x স্কয়ারের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেছি, এই জন্য এখানে x স্কয়ার নিচ্ছি আমি। এখানে যখন আমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি তখন x এর উপরে পাওয়ার n থাকতে হবে। আমার যখন এখানে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি তখন এখানে t টু দি পাওয়ার থাকতে হবে, তবে সেটা আমার জন্য আদর্শ পুরুষ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু, তাহলে আমরা কি শিখেছি? আমার কাছে এখন x মানে x স্কয়ার, তাহলে পাওয়ারটা সহগ হবে, পাওয়ারটা সহগ হবে, একটা পাওয়ার কমে যাবে, একটা পাওয়ার কমে যাবে, অর্থাৎ 5/2 মাইনাস 1 হবে। কি ক্লিয়ার? দিস ইকুয়াল টু 5/2 ইন্টু, এবার এখানে আসো x স্কয়ার, তার উপরে থাকবে 3/2, এটা বিয়োগ করলে 3/2, এই 2 আর এই হাফ সাফ, তাহলে থাকবে তোমার 5/2 ইন্টু x কিউব। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। কি ক্লিয়ার? ভাইজান কোনো সমস্যা আছে কি? আর কোনো কিছু জানার আছে তোমাদের? বলো, আর কোনো কিছু জানার নাই? আমি জাস্ট একটা স্যাম্পল জিনিস শিখাইলাম, একটা স্যাম্পল ডেমো জিনিস। তাহলে আমি যদি বলি dd অফ উজ্জ্বল, এইটা ইন্টু উজ্জ্বল টু দি পাওয়ার 7, এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার হবে 7। উজ্জ্বল টু দি পাওয়ার 6,
7 উজ্জ্বল টু দি পাওয়ার 6, এটা অ্যান্সার হবে। দিস ইজ কল্ড ডিফারেন্সিয়েশন। ওকে, তাহলে আমার বেসিক জিনিস এইটা, এই বেসিক জিনিসটাকে পুঁজি করে তোমাকে এই জিনিসগুলো শিখতে হবে। এগুলোতে এমসিকিউ আসে, তখন পারে না ছেলেমেয়েরা, কি আর বলবো। যাই হোক, অত বেশি কথা না বলি, এখন আসো বাবা, আরেকটা জিনিসপত্র তোমাদেরকে শিখাইনি আমি। তাহলে আমি একটা জিনিস শিখলাম, এই জিনিসটা তোমরা তাহলে নোট করে রাখো। ddx অফ x টু দি পাওয়ার n, এটা ইকুয়াল টু পাওয়ারটা সহগ হবে, একটা পাওয়ার কমে যাবে। এটার সাহায্য নিয়ে এই জিনিসটা একটু লিখে রাখো। ddx অফ রুট এক্স, এটার ডিফারেন্সিয়েশন অনেক সময় আমাদের লাগে। এটা মানে হচ্ছে ddx অফ, এখানে আছে x, সুতরাং x এর পাওয়ার বানাতে হবে, x এর উপরে পাওয়ার হাফ। তাহলে এই জিনিসটা মানে হচ্ছে পাওয়ারটা সামনে আসবে, পাওয়ারটা সহগ হবে, একটা পাওয়ার কমে যাবে, একটা পাওয়ার কমে যাবে। তাহলে হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। ওকে, দিস ইকুয়াল টু হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ মানে 1/√x, অর্থাৎ 1/2√x। মনে রাখবা ddx অফ রুট এক্স, ddx অফ রুট এক্স ইকুয়াল টু 1/2√x। এটা অনেক সময় আমাদের পরীক্ষায় লাগবে। ওকে, এটা অনেক সময় আমাদের পরীক্ষায় লাগবে। যাই হোক, আমাদের তাহলে x টু দি পাওয়ার n, x এর উপর পাওয়ার যাই থাক না কেন, অর্থাৎ যেটা সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে সেটার পাওয়ার আকারে যদি কোনো কিছুকে আমরা প্রকাশ করতে পারি, সেটার ডিফারেন্সিয়েশন আমরা খুব সহজে করতে পারবো। এটুকু ক্লিয়ার কিনা বলো বাবা? কি ক্লিয়ার এটুকু? হয়েছে? ওকে, তো যাই হোক, এন সিফাত বলছে d2/dx² আর d/dx² তো আলাদা ভাইয়া। প্রথমটা মানে 2 বার x এর সাপেক্ষে অন্তরক, আর দ্বিতীয়টার মানে x² এর সাপেক্ষে। হ্যাঁ, ডেফিনেটলি এন সিফাত তুমি ঠিকই বলেছো ভাইজান। d/dx² মানে x² এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, x² এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। এই যে মনে করো এন সিফাত 21-22 মানে 22 ব্যাচের স্টুডেন্ট, সে আগে এগুলো শিখে ফেলেছে, ওই জিনিসগুলো লিখতেছে। তাহলে 23 ব্যাচের ছেলে মেয়েদের কাছে কি মনে হবে? আমি যদি এখন d2/dx² ব্যাখ্যা করতে যাই, তাহলে 23 ব্যাচের স্টুডেন্টরা বুঝবে আমি কি এমনি আলাদা করতেছি ওদেরকে? বলো, অন্তত 21-22 এই d2/dx² কি জিনিস এটা বোঝে, বাট 23 ব্যাচ তো বুঝবে না। তাহলে তাদের মন খারাপ হবে না? তারা কি আমাকে টাকা দেয়নি? ওকে, এগুলো কি কাজে লাগবে ভাইয়া? মানে জানতে চাচ্ছিলাম একটু। এগুলো ভাইয়া আসলে বিভিন্ন ফাংশনের ডিফারেন্সিয়েশন করতে গিয়ে কাজে লাগবে আর কি। ওকে, দেখো এবারে আমি এটা করতে চাই একটু, যে মূল নিয়মে x এর সাপেক্ষে, মূল নিয়মে x এর সাপেক্ষে ln x এর অন্তরক সহগ, এইটা করতে চাই আমি। ওকে, মূল নিয়মে x এর সাপেক্ষে অন্তরক সহগ, ln x এর অন্তরক সহগ, এটা একটু করে নিই, তারপরে কথা বলছি। হ্যাঁ, সর্বপ্রথম f অফ x ইকুয়াল টু, আচ্ছা এটা করতে গিয়ে যে জ্ঞানটুকু আমার প্রয়োজন সেটা আগে লিখে নিই। সেটা লিমিট চ্যাপ্টারে আমরা শিখেছি। এইরকমভাবে ধরিয়ে ধরিয়ে পড়ানোর মতো লোক কতজন আছে সেটা আমাকে দেখায়ও। দেখো কতবার একটা জিনিস আমি তোমাদেরকে রিপিট করিয়ে করিয়ে তোমাদের মনের ভিতরে ঢোকানোর চেষ্টা করি, এটা তো আমার কত কষ্ট হয় সেটা তোমরা জানো না। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0,
ln 1 প্লাস এক্স বাই এক্স ইকুয়াল টু 1 হয়। এটা আমি তোমাদেরকে শিখাইছিলাম। অর্থাৎ x টেন্ডস টু 0 এর জন্য এই মানটা 0 হতে হয় আর এই মানটা 0 হতে হয়, বাকিগুলো আদর্শ আকারে থাকতে হয়। এটার প্রমাণও আমি তোমাদেরকে শিখাইছি। এটা ইকুয়াল টু 1 হয়, এই জিনিসটুকু আমার লাগবে। f of x ইকুয়াল টু ln x, অতএব আমার মূল নিয়মের সূত্রে x প্লাস h এর মান আছে f of x প্লাস h ইকুয়াল টু ln of x প্লাস h। এইটা ছিল, এটা লিখে নিলাম। যা যা আমার প্রয়োজন সেগুলোর আয়োজন তোমাকে করতে হবে, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অতএব মূল নিয়মের সংজ্ঞানুসারে পাই, এই কথাটা লিখে নিও। এরপর থেকে আর এটা লিখবো না আমি, হ্যাঁ? মূল নিয়মের সংজ্ঞানুসারে পাই, মূল নিয়মের সংজ্ঞানুসারে পাই, মূল নিয়মের সংজ্ঞানুসারে পাই ddx of f of x, ddx of f of x, এটা ইকুয়াল টু লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0 f of x প্লাস h মাইনাস f of x ডিভাইডেড বাই h। এটা হচ্ছে মূল সূত্র। এবার এই মূল সূত্র ব্যবহার করেই আমার ln x এর অন্তরক সহগ নির্ণয় করতে হবে। সো দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0, h টেন্ডস টু 0 f of x প্লাস h এর মান ln of x প্লাস h মাইনাস f of x এর মান ln x ডিভাইডেড বাই h। এখন আমার প্রশ্ন, এই সীমাস্থ মানটা তোমাকে বের করা জানতে হবে। আর কি করে তুমি বের করবে এটা? আমরা কেবলমাত্র লিমিট চ্যাপ্টারে লগারিদমিক ফাংশনের সীমাস্থ মান বের করা শিখেছি। জাস্ট এইরকম আকৃতির, যে ln 1 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স আকারে থাকলে তবেই তুমি 1 লিখতে পারো, রাইট? এখন তোমাকে ট্রাই করতে হবে যে কি করে এটাকে ln অফ 1 প্লাস সামথিং আকারে নিয়ে আসা যায়। আবার এটাও আমি শিখাইছিলাম, এটার জিএফ ছিল একটা, এই প্রবলেমের একটা জিএফ ছিল, জিএফটা ছিল এরকম, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 ln অফ 1 প্লাস f অফ x ডিভাইডেড বাই যদি f অফ x হয় তবেই তুমি এটা ইকুয়াল টু 1 লিখতে পারবা। কখন 1 লিখতে পারবা? যদি f অফ 0 ইকুয়াল টু 0 হয়, যদি f অফ 0 ইকুয়াল টু 0 হয়। অর্থাৎ এখানে x না থেকে এখানে যে শুধু x থাকতে হবে এমনটা না। আমি শিখাইছিলাম 1 প্লাস যে কোনো ফাংশন থাকবে এখানে, সেই ফাংশনটা নিচে থাকবে এবং x এর এই সীমাস্থ মানের জন্য f অফ x এর মান 0 হবে, তবেই আমরা এই পুরো ফাংশনটার মান 1 লিখতে পারি। এটা আমি শিখাইছিলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0 ln অফ, এটা বিয়োগ আকারে আছে। আমরা 9 10 এর ধর্মগুলন পড়েছি, log a মাইনাস log b থাকলে log a বাই b লেখা যায়, অর্থাৎ x প্লাস h বাই x লেখা যায় ডিভাইডেড বাই h। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আসো, দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0 ln অফ, এবারে দেখো x বাই x মানে 1 প্লাস h বাই x ডিভাইডেড বাই, এবারে আসো, আমি তোমাদেরকে শিখাইছি x টেন্ডস টু 0 হলে 1 প্লাস এখানে যে ফাংশনটা থাকবে সেটাই হরে থাকতে হবে, সেটাই হরে থাকতে হবে। এখানে h বাই x আছে, তাহলে এখানেও নিচে h বাই x তোমার থাকতে হবে। তোমার কিন্তু হরে h বাই x ছিল না, তাহলে এই 1 বাই x তুমি অতিরিক্ত লিখেছো, এই জন্য এখানে 1 বাই x গুণ করে দাও, কারণ এই x টা তো উল্টে যাবে, উল্টে গেলে x এর সাথে কাটার জন্য 1 বাই x গুণ করতে হবে, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমি কেন এখানে h বাই x নিলাম, আমি কি বুঝাইতে পারছি ব্যাপারটা? লক্ষ্য করো, এখানে যে মানটা আছে আর এখানে যে মানটা আছে, h টেন্ডস টু 0 এর জন্য এই মানটা 0, এই মানটাও 0। আমি কিন্তু এটাই বলেছিলাম যে x টেন্ডস টু 0 এর জন্য f অফ x ও 0 হতে হবে, এই f অফ x ও 0 হতে হবে, তবেই তুমি এই সীমাস্থ মান ইকুয়াল টু 1 লিখতে পারবা। আমি এটা বলেছিলাম এবং সেটাই এখানে আছে। আর এই অংশটা তো h টেন্ডস টু 0 এর উপর নির্ভরশীল না, কারণ ওখানে h নাই। সুতরাং আমরা লিখতে পারি, হোয়াট ইজ দিস? দিস ইজ ইকুয়াল টু 1 ইনটু 1 বাই x, দিস ইকুয়াল টু 1 বাই x। তাহলে আমল নামাই তোমরা লিখে রাখো যে আমরা আরেকটা ফাংশন পাইলাম, f অফ x মানে কি ছিল? ln x। এখানে কিন্তু এই লাইনে এটা লিখতে হবে বাবা, যখন f অফ x এর মান বসাবা। তার মানে
তুমি লিখতে পারবা অতএব ddx অফ ln x ইকুয়াল টু 1/x। এটা এখন মনের খাতায় স্মৃতির পাতায় আরেকটা আদর্শ সূত্র তোমাদের আমল নামায় লিখে দিলাম, রাইট? তাহলে আমল নামায় আরেকটা সূত্র আসলো ddx অফ ln x, অর্থাৎ এখানে যে x থাকবে ln এর পরে যদি সেই x থাকে তবে 1/x লেখা যাবে। অর্থাৎ আমি যদি এটাকে এখন এভাবে লিখি ddt of ln t this equal to 1/t। ওকে, আমি যদি বলি তোমাদেরকে এখন যদি আমি তোমাদেরকে বলি যে এরকম বাবা ddx of লিখব না, এখানে মনে করো দিলাম dd পৃথিবী, এরকম দিলাম। ওকে, এখানে দিলাম ln পৃথিবী। তাহলে এটার অ্যান্সার কত হবে তোমাকে শুধু খেয়াল রাখতে হবে, dd পৃথিবী মানে হচ্ছে পৃথিবীর সাপেক্ষে ln পৃথিবীর ডিফারেন্সিয়েশন হবে 1/পৃথিবী। এটা মনে রাখতে হবে। কি ক্লিয়ার? তাহলে এটা আদর্শ, এই জিনিসটা মনের খাতায় স্মৃতির পাতায় লিখে রাখতে হবে তোমাকে। আমি যদি এখন তোমাদেরকে বলি dd sin x into of ln sin x, what will be this? এটা কি হবে? এখানে যখন আমি x এর সাপেক্ষে ln x এর ডিফারেন্সিয়েশন করেছিলাম তখন ছিল 1/x, তাহলে what will be this? এটা ইকুয়াল টু হবে 1/sin x, 1/sin x। কি বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? হতে হবে, এবং এটাই সত্য, রাইট? কি ক্লিয়ার? এটা হয়েছে? লিখে রাখো সব। হয়েছে? তাহলে এটা ক্লিয়ার, তাই না? ভেরি গুড। এবার আসো, ইতিমধ্যে অনেকে পালাইছে 21-22 নিশ্চয়, যেগুলো তো আমরা পারি, সুতরাং থাকে কি করব? কেন থাকতে হবে তাদেরকে একটু পরে বুঝবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখলাম যেটা, আমি এখন তোমাদেরকে আরেকটা জিনিস করাতে চাই, যে মূল নিয়মে মনে করো, দেখো ln x স্কয়ারের জাস্ট পাওয়ারটাকে সামনে না নিয়ে আসি, পাওয়ারটাকে সামনে নিয়ে আসা যায়, এটা সত্য, নিয়ে আসা যায়, না নিয়ে আসেই আমি এর ডিফারেন্সিয়েশনটা করতে চাই। তাহলে মূল নিয়মে ln x স্কয়ারের অন্তরক সহগ নির্ণয় করব আমরা, রাইট? এটার অন্তরক সহগ বের করব। এখন আসো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এই পাওয়ারটাকে সামনে না নিয়ে আসে এর অন্তরক সহগটা বের করার পরে তোমাদের সাথে আমার কিছু কথা আছে এখানে। ওকে, তাহলে প্রথমত আমি ধরে নেব f of x equal to ln of x square, ln of x square। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এবার, তাহলে অতএব f of x plus h কি হবে? this equal to ln of x plus h whole square, এটা হবে, কারণ এখানে x স্কয়ার ছিল, x এর জায়গায় x plus h বসবে। কি ক্লিয়ার? এখন আমার প্রশ্ন, যে গতদিন আমি শিখিয়েছিলাম তোমাদেরকে শিখাইছিলাম যে ln এর পরে যখন x থাকে তখন সেটা লিনিয়ার ফাংশন, বাট x বাদে অন্য কোনো পাওয়ার থাকা মানে লন লিনিয়ার ফাংশন। যদি এরকম থাকে আর মূল নিয়মে অন্তরক সহগ বের করতে বলে, সেক্ষেত্রে
আমি যদি তোমাদেরকে বলি যে x স্কয়ার ইকুয়াল টু আমি ধরব z, যে x স্কয়ার এইটা ইকুয়াল টু ধরব z, আর x প্লাস h হোল স্কয়ার এইটা ইকুয়াল টু ধরব z প্লাস k। এটা আমি গতদিন তোমাদেরকে বলেছিলাম। অর্থাৎ একটা লিনিয়ার ফাংশন নিয়ে আসার চেষ্টা করতেছি, আমরা লিনিয়ার ফাংশন নিয়ে আসার চেষ্টা করতেছি। কি ক্লিয়ার? এবং এখানে বলেছিলাম যে h টেন্ডস টু যদি 0 হয় সেক্ষেত্রে k টেন্ডস টু 0 লেখা যায়, কারণ h এর মান এখানে 0 বসাও, k এর মান 0 বসাও, দেখো উপরেরটা পাবা, রাইট? এইবারে আমরা যদি এখানে আমরা এটা থেকে এটা বিয়োগ করি তাহলে k এর মান পাবো। তাহলে অতএব k ইকুয়াল টু অ্যাকচুয়ালি x প্লাস h হোল স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। একটু জটিল ভাবে করতেছি, বাট কেন করতেছি একটু পরে আমি তোমাদেরকে এটা উত্তর দিব। দেখো, লনের পরে আমরা যখন একটা লিনিয়ার ফাংশন x নিয়েছিলাম তখন সেটার মূল লিমিট ডিফারেন্সিয়েশন করাটা আমার জন্য সহজ। আমি কিন্তু সেই এক্স স্কয়ারের জায়গায় একটা লিনিয়ার ফাংশন z নিয়েছি, রাইট? এবং x প্লাস h হোল স্কয়ার তখন z প্লাস k ধরে নিয়েছি, রাইট? এবং এখানে কি বলেছি, h টেন্ডস টু 0 হলে k টেন্ডস টু 0, এবং সেক্ষেত্রেই তো এটা হয়, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আসো মূল নিয়মের সংজ্ঞানুসারে ddx অফ f অফ x, ddx অফ f অফ x ইকুয়াল টু আমরা জানি লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস f অফ x ডিভাইডেড বাই h, এটা আমরা জানি। দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মানে ln অফ x প্লাস h হোল স্কয়ার মাইনাস ln অফ x স্কয়ার ডিভাইডেড বাই h। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইবারে আসো, লনের পরে আমার থাকার কথা ছিল একটা লিনিয়ার ফাংশন, তাহলে এখানে একটা পয়েন্ট টু বি নোটেড। মূল নিয়মে অন্তরক সহগ বের করতে হলে আমার যে চলক যেটারই আমরা মূল নিয়মে অন্তরক সহগ বের করি না কেন, সাইনের পরে লিনিয়ার ফাংশন x থাকতে হবে, কজের পরে x থাকতে হবে, টেনের পরে x থাকতে হবে, রাইট? কটের পরে x থাকতে হবে। অন্য কিছু থাকলেই আমরা সেটা ইকুয়াল টু z ধরে সেটাকে আমরা লিনিয়ার ফাংশনে কনভার্ট করে নেব। দিস ইকুয়াল টু, এবার আসো এখানে আগে মান বসাও, তারপরে কথা হবে। x প্লাস h হোল স্কয়ার মানে কি, z প্লাস k, z প্লাস k মাইনাস ln z, দেখো লিনিয়ার ফাংশনে চলে আসতেছে, ডিভাইডেড বাই, আমি শিখাইছিলাম তোমাদেরকে। এইবার এখানে কি হবে, এখানে ছিল h, আমরা এখানে h না নিয়ে নেব কি k, তাহলে এই k টা অতিরিক্ত হয়ে গেল, তাহলে k বাই h। ওকে, এই যে এখানে যে পার্থক্যটা, আমরা যখন f অফ x প্লাস h নিয়েছিলাম মাইনাস f অফ x নিয়েছিলাম, নিচে ছিল h, আর এখানে z প্লাস k মাইনাস z, তাহলে এখানে পরিবর্তনটা কি, z এর পরিবর্তন হচ্ছে k, ওই k টা এখানে নিচে লিখতে হবে। বাট আমার তো ছিল এখানে h, তাহলে k কে কাটার জন্য উপরে একটা k নিতে হবে, আর এখানে লিখতে হবে লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0 না লিখে k টেন্ডস টু 0। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আরো কথা আছে তো আমাদের। দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু k টেন্ডস টু 0 ln অফ z প্লাস k ডিভাইডেড বাই z ডিভাইডেড বাই k ইনটু লিমিটিং ভ্যালু k টেন্ডস টু 0। এবারে k এর মান বসিয়ে দেব আমি। k এর মান কত, k এর মান আমার বের করা আছে, হোয়াট ইজ k, k এর মান বের করা আছে x প্লাস h হোল স্কয়ার মাইনাস x স্কয়ার, অর্থাৎ এখানে x প্লাস h হোল স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই h। এইবার আসো, এখানে আর k টেন্ডস টু 0 লেখা যাবে না, কারণ আমার ফাংশনটা এখন h এর ফাংশন। অর্থাৎ আবার দেখো, আমি কিন্তু উপরে লিখে রাখেছি h টেন্ডস টু 0 হলে k টেন্ডস টু 0, তাহলে এখানে h টেন্ডস টু 0 লিখবো আমি, h টেন্ডস টু 0, কারণ আমার এটা এখন h এর ফাংশন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু k টেন্ডস টু 0। এবার আসো এখানে ln অফ 1 প্লাস z বাই z মানে 1 প্লাস k বাই z,
সত্যি করে বলো বাবা, এখানে লন 1 প্লাস যেটা থাকবে এখানেও সেটাই থাকতে হবে কে বাই জেড। তাহলে তুমি এখানে অতিরিক্ত কি লিখলা? অতিরিক্ত লিখলা 1 বাই জেড, তাহলে ইনটু 1 বাই জেড তোমাকে লিখতে হবে। 1 বাই জেড এখানে অতিরিক্ত লিখতে হবে, কারণ এই 1 বাই জেড তুমি বানাইছো জাস্ট এটাকে 1 বানানোর জন্য। ইনটু লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0। এবারে দেখো এই জিনিসটা তো আমি তোমাদেরকে আগেও শিখাইছি, x প্লাস h মাইনাস x স্কয়ার আছে, তাহলে এটাকে আমরা একটু বানিয়ে নিই, রাইট? তাহলে এখানেও x প্লাস h টেন্ডস টু, এখানে x লিখে নিই। একটু আগে তোমাদেরকে এটা করাইছি এই লিমিটটার মান বের করার জন্য। এই লিমিটটার মান বের করার জন্য আমি তোমাদেরকে করাইছি এটা, যে লিমিটিং ভ্যালু x প্লাস h টেন্ডস টু x, কারণ এই লিমিটের উভয় পক্ষে x যুক্ত করেছি। উপরে তাহলে আছে x প্লাস h হোল স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই নিচেও লাগবে x প্লাস h মাইনাস x, অর্থাৎ প্রথমটা x টু দি পাওয়ার n এর যখন আমি মূলনীমে অন্তরক সহগ বের করেছি তখন কিন্তু আমি এখানে x প্লাস h মাইনাস x, x তো কেটেই যায়, তাহলে আমার আদর্শ সূত্র আসলো। বলো হোয়াট ইজ দিস? দিস ইজ 1, থাকলো তোমার 1 বাই z, 1 বাই z ইনটু, ও ভাইরা আমার, ইনটু হোয়াট ইজ দ্যাট? আমি জানি এই ধরনের অঙ্কের ক্ষেত্রে পাওয়ারটা সামনে আসবে, একটা পাওয়ার কমে যাবে, একটা পাওয়ার কমে গেলে হবে 1। দেখো পাওয়ারটা সামনে আসবে, একটা পাওয়ার কমে যাবে, দ্যাট ইজ 2 ইনটু x। দিস ইকুয়াল টু, তাহলে 2x ইনটু 1 বাই z। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যে জিনিসটা শেখানোর জন্য এতক্ষণ থেকে আমি ট্রাই করতেছি সেটা এখন তোমাদেরকে বুঝতে হবে। দিস ইকুয়াল টু 2x ইনটু 1 বাই x স্কয়ার। ওকে, আমি কাটবো না কিন্তু x আর x, কেন কাটছি না একটু পরে বলছি। 2x ডিভাইডেড বাই x স্কয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এতক্ষণ থেকে যেটা পাইলাম সেটা অ্যাকচুয়ালি এইভাবে পরীক্ষায় আসবে না কখনো, জাস্ট একটা জিনিস, একটা মেসেজ দেওয়ার জন্য তোমাদেরকে শুধু এটা শিখাইছি আমি। ddx of ln x স্কয়ার, এটা ইকুয়াল টু কি পাইলাম? 1 বাই x স্কয়ার ইনটু 2x, এটা পাইছি, রাইট? দেখো ln x স্কয়ারের ডিফারেন্সিয়েশন 1 বাই x স্কয়ার ইনটু 2x, এইটাকে আমি আরেকটু সুন্দর করে লিখতে চাই, যদি তোমরা মনে কিছু না করো, এটা হবে 1 বাই x স্কয়ার ইনটু ddx অফ x স্কয়ার। বলো তো ভাইজান, এই যে 2x, আমি তোমাদেরকে কি শিখাইনি এই জিনিস? ddx অফ, আজকে প্রথমে শিখাইছি x টু দি পাওয়ার n, এইটা ইকুয়াল টু, পাওয়ারটা সামনে আসবে, একটা পাওয়ার কমে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, x স্কয়ারের ডিফারেন্সিয়েশন 2x কিনা বলো? আমি যে মেসেজটা তোমাদেরকে দিতে চাইছি সেটা এবার মনোযোগ দিয়ে শোনো। 23 ব্যাচের স্টুডেন্টরা মনোযোগ দিয়ে শুনবা। ln x স্কয়ারের ডিফারেন্সিয়েশন কখনো মূল নিয়মে আসবে না, শুধু একটা মেসেজ তোমাদের কাছে পৌঁছানোর জন্য। আমি মুখস্থ কোনো কিছু শিখাই না, বেসিক জায়গা থেকে ম্যাথ শিখাই, ঠিক আছে? তোমাদের মন পাওয়া যায় না, তারপরেও দেখো ভাই, আমি তোমাদেরকে এইটা শিখাইছি সর্বপ্রথম, ddx অফ ln x, এটা ইকুয়াল টু 1 বাই x, এটা হচ্ছে আদর্শ। এই সূত্রটা হচ্ছে আদর্শ, এইটা আদর্শ। ওকে, এটা হচ্ছে আদর্শ সূত্র। কি? d এর পরে যা থাকবে ln এর পরেও যদি সেটাই থাকে তবে 1 বাই x হবে, এটাই আদর্শ এখানকার, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইবার চলে আসো। d এর পরে যদি আমাদের x থাকে আর ln এর পরে যদি x না থেকে, x এর উপরে পাওয়ার যাই থাক না কেন, অন্য যে কোনো কিছুই থাক না কেন, এখানে মনে করো ln এর পরে x না থেকে আমার এখানে যে কোনো একটা x এর ফাংশন থাকলো, এখানে মনে করো x এর যে কোনো একটা ফাংশন থাকলো, আমার এই জিনিসটা কি মেসেজ দিচ্ছে? মেসেজ দিচ্ছে ln এর পরে যেটা থাকবে সেটাকে তুমি ভুল করে x ধরে নাও,
ভুল করে এক্স ধরে নাও, ধরে নিলাম, তাহলে এটা এক্স। মনে করো এটা এক্স, এটা ভুল এক্স, এটা হচ্ছে ভুল এক্স। ওকে, এক্স স্কোয়ারটা তুমি বলতেছো ভুল এক্স, তাহলে লন ভুল এক্স, লন ভুল এক্স এর ডিফারেন্সিয়েশন আমরা জানি এক্স এর সাপেক্ষে লন এক্স এর ডিফারেন্সিয়েশন 1/x, ভুল এক্সটা লিখতে হবে কিন্তু এখানে কি ভুল এক্স, তাহলে লন ভুল এক্স এর ডিফারেন্সিয়েশন 1/ভুল এক্স, 1/ভুল এক্স। এইবারে গল্পে আসি। রমজানে রোজা করতে গিয়ে আমরা যখন রোজা ভুল করি ইচ্ছাকৃতভাবে, তখন আমরা ওই রোজার বদলে রোজা করে দিই, এটাকে বলা হয় কাফারা দেওয়া। ঠিক আছে, যদিও বা আমি এই সম্পর্কে খুব বেশি জানি না, জাস্ট প্রতীকী অর্থে ব্যবহার করতেছি, ভুল ত্রুটি হলে মাফ করে দিও। তাহলে দেখো, রমজানে রোজা করতে গিয়ে ইচ্ছাকৃতভাবে যদি একটা রোজা ভুল হয়ে যায়, সেই রোজার বদলে রোজা করে দিতে হয়, 60টা রোজা করে দিতে হয়, অথবা মিসকিন খাওয়াতে হয়। সেই 60টা রোজা করতে গিয়ে যদি আরেকটা রোজা ভুল যায়, তাহলে ওই রোজার বদলে আবার রোজা করে দিতে হবে। সেম কথা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যদি তুমি কাউকে ভুল বলো, ভালো করে নোট করে নাও, ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যদি তুমি কাউকে ভুল বলো, সেটাকে পুনরায় ডিফারেন্সিয়েশন করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শিখেছি এখানে যদি এক্স থাকে, লনের পরে একটা এক্স থাকা উচিত ছিল, বাট এক্স নাই, তাহলে এটা মনে করতে হবে ভুল এক্স, এটা হচ্ছে ভুল এক্স। তাহলে লন এক্স এর ডিফারেন্সিয়েশন 1/ভুল এক্স, 1/ভুল এক্স। কাকে ভুল বললা? এফ অফ এক্স কে। কাকে ভুল বললা? তুমি এফ অফ এক্স কে এক্স বলেছো। যাকে তুমি ভুল বলেছো তাকে পুনরায় ডিফারেন্সিয়েশন করো, অর্থাৎ এটাকে বলা হয় কাফারা দেওয়া। যাকে ভুল বলবা তাকে কাফারা দিবা। তাহলে অতএব ডিডি এক্স অফ, কাকে ভুল বলেছিলা? এখানে এক্স না থেকে এফ অফ এক্স আছে, ডিডি এক্স অফ এফ অফ এক্স। দিস ইজ দ্য কনসেপ্ট। সব সময় যে তুমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এখানে লনের পরে যে এক্সই থাকবে এমনটা না, এমনটা না। তাহলে আসো ভাইজান, আমার কথায় আসো, বেসিক জায়গাতে আসো। যদি আমি তোমাদেরকে বলি ডিডি এক্স অফ সাইন এক্স হোল টু দি পাওয়ার 5, এবার তুমি তোমার মনকে জিজ্ঞেস করো, ওরে মনে কথা শোন, যাবি চলো বৃন্দাবন, ডিডি এক্স অফ সাইন এক্স হোল টু দি পাওয়ার 5 আমাদেরকে তো আদর্শ সূত্র হিসেবে উজ্জ্বল ভাই শিখাইছে। ডিডিএক্স থাকলে পাওয়ার থাকে এক্স এর উপরে, পাওয়ার থাকে এক্স এর উপরে, অর্থাৎ আমাদের আদর্শ সূত্রটা ছিল এরকম, ডিডিএক্স অফ এক্স এর উপরে পাওয়ার এন, অর্থাৎ এখানে এক্স থাকলে এক্স এর উপরে পাওয়ার থাকে, তবেই যা পাওয়ারটা সহগায় একটা পাওয়ার কমে যায়। কিন্তু এখানে কার উপরে পাওয়ার আছে? সাইন এক্স এর উপরে পাওয়ার আছে। কথা তো এটা ছিল না, কথা ছিল তোমাদের সাথে আমার যে যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা সেটার উপরে পাওয়ার থাকতে হবে ধ্রুবক, সেটার উপরে পাওয়ার থাকতে হবে ধ্রুবক, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এটা তোমার কাছে এখন ভুল এক্স, এটা তোমার কাছে এখন ভুল এক্স, সাইন এক্সটা তোমার কাছে ভুল এক্স। তাহলে মনে করো সেটা এক্স, মনে করো এক্স টু দি পাওয়ার 5, এক্স টু দি পাওয়ার 5 এর ডিফারেন্সিয়েশন পাওয়ারটা সহগ হবে, একটা পাওয়ার কমে যাবে, একটা পাওয়ার কমে যাবে মানে 4। কিন্তু কি হিসাব করে এটা তুমি করলা? সাইন এক্স কে ভুল চিন্তা করে, সাইন এক্স কে ভুল চিন্তা করে। তাহলে যাকে ভুল করেছো, যাকে ভুল বলেছো, তাকে পুনরায় ডিফারেন্সিয়েশন করতে হবে, অর্থাৎ ডিডিএক্স অফ কাকে ভুল বললা? সাইন এক্স কে, সুতরাং সাইন এক্স এর এখানে ডিফারেন্সিয়েশন করতে হবে। এটাকে বলা হয় কাফারা দেওয়া, এটাকে বলা হয় কাফারা দেওয়া। কি ক্লিয়ার? এই যে দেখো সুমাইয়া জান্নাত ইতিমধ্যে অ্যান্সার দিয়েছে 5 sin to the power 4x into cos x। আমি কিন্তু এখনো cos x লিখিনি, কারণ sin x এর ডিফারেন্সিয়েশন ছেলে মেয়েদেরকে আগে লিখে দিব, তারপরে এটা সম্পর্কে কথা বলবো। ঠিক আছে, শোনো, ব্যাপারটা হচ্ছে কি, প্রত্যেকটা টিচার চেষ্টা করে তার ছাত্রদেরকে সর্বোচ্চটা দিয়ে পড়ানোর,
সুতরাং তুমি কোন শিক্ষকের কাছে পড়েছো না পড়েছো সেটা কম্পেয়ার না করাই ভালো। উনিও চেষ্টা করেছেন ওনার প্ল্যাটফর্ম থেকে ওনার মানে ক্যাপাবিলিটি অনুসারে তোমাকে বোঝানোর। ওনার পড়ানোর ধরন একরকম, আমার পড়ানোর ধরন একরকম, এই হচ্ছে ব্যাপার, রাইট? সুতরাং কখনোই কোনো শিক্ষককে ছোট করে দেখবা না। আমি দেখেছি, আমি যখন কলেজে ক্লাস করতাম, কলেজের স্যারদের কাছ থেকে কিছু শিখতাম, প্রাইভেটের টিচারদের কাছ থেকে কিছু শিখতাম, এবং এটা আমাকে অনেক উপরে নিয়ে গেছে, শেখানোর মানে আমার স্কেলটা অনেক বাড়িয়ে দিয়েছে। কেউই খারাপ পড়ায় না, ঠিক আছে? হয়তোবা কোনো একটা রাস্তা দিয়ে একই মোড়ে এসে আমরা অবস্থান করি, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে আমরা যদি কোনো কিছুকে ডিফারেন্সিয়েশন করতে গিয়ে যদি আমরা ভুল বলি, সেটাকে পুনরায় ডিফারেন্সিয়েশন করব। ক্লিয়ার? মনে থাকবে তো? মনে থাকবে? ওকে, জুল ভাই বুঝেছেন তাই না? ভেরি গুড। তাহলে রমজানে রোজা করতে গিয়ে যেমন আমরা ভুল করে রোজা নষ্ট হয়ে গেলে পুনরায় সেই রোজার বদলে রোজা করে দিই, ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রেও সেম, যে ডিফারেন্সিয়েশন করতে গিয়ে যদি কাউকে আমরা ভুল বলি তাকে পুনরায় ডিফারেন্সিয়েশন করে দিব আমরা, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি এখন তোমাদেরকে বলি যে এই কাজটা এখন করতে হবে, আমি কেন এতক্ষণ থেকে এগুলো বকলাম, এগুলো তো তোমাদেরকে বোঝাতে পারবো না। ডিডিএক্স অফ, এখানে মনে করো লন জুয়েল ভাই, ঠিক আছে? লন জুয়েল ভাই, ওকে? আমি যদি এটার ডিফারেন্সিয়েশন করতে চাই, ওকে? এবং মনে রাখতে হবে এই জুয়েল ভাই একটা এক্স এর ফাংশন, এটা হতে হবে। যদি এক্স এর ফাংশন না হয় তাহলে এর ডিফারেন্সিয়েশন হয় 0। আমরা ধ্রুব সংখ্যার ডিফারেন্সিয়েশন জানি 0। কিভাবে সেটা তোমরা মূল নিয়মিত করে নিও, দেখো যে ধ্রুব সংখ্যার ডিফারেন্সিয়েশন হয় 0। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ ডিডিএক্স অফ সি এটা ইকুয়াল টু 0 হবে যদি সি এক্স এর ফাংশন না হয়। যদি সি এক্স এর ফাংশন না হয় তবে এটা 0। যদি এক্স এর ফাংশন হয় তাহলে তার ডিফারেন্সিয়েশন থাকবে, ওকে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনে করো জুয়েল ভাই হচ্ছে এক্স এর ফাংশন, মনে করো জুয়েল ভাই এক্স এর ফাংশন। তাহলে আমাদের কথা ছিল এখানে ডিডিএক্স অফ লন এক্স থাকার কথা ছিল, কিন্তু এখানে আছে জুয়েল ভাই, তাহলে এটা হচ্ছে ভুল এক্স, এটা হচ্ছে ভুল এক্স। তাহলে জুয়েল ভাইটা হচ্ছে আমাদের কাছে ভুল এক্স। তাহলে এটার অ্যান্সার কি হবে? ডিডিএক্স অফ লন জুয়েল ভাই ইকুয়াল টু 1/জুয়েল ভাই, 1/জুয়েল ভাই ইন্টু, দেখো তাহলে এখানে যদি শুধু এক্স থাকতো তাহলে লন এক্স এর ডিফারেন্সিয়েশন হতো 1/x। কাকে এক্স বলেছি? জুয়েল ভাইকে। তাহলে জুয়েল ভাই এক্স এর ফাংশন, সুতরাং আমরা কাফারা দিব ডিডিএক্স দিয়ে, ডিডিএক্স অফ জুয়েল ভাই। এখন এখানে এক্স এর কি ফাংশন আছে সেটা আমরা এখনো জানি না, অর্থাৎ এটার অ্যান্সার এরকম হবে। তারপরে আমরা দেখব যে জুয়েল ভাই কীরকম এক্স এর ফাংশন, সেই ফাংশনটা বসিয়ে তার ডিফারেন্সিয়েশন করব আমরা, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যে মেসেজটা তোমাদেরকে দিতে চাচ্ছি, তাহলে আমি যদি তোমাদেরকে বলি এখন ইউ যদি এক্স এর ফাংশন হয়, ইউ যদি এক্স এর ফাংশন হয়, ইউ যদি এক্স এর ফাংশন হয়, তবে তোমরাই বলো ডিডিএক্স অফ লন ইউ এটা ইকুয়াল টু কি হবে? তাহলে আমাদের কথা ছিল আমি এখানে যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, এখানে যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব ডিডিএক্স এক্স এর সাপেক্ষে, লনের পরে এক্স থাকা উচিত ছিল, লনের পরে এক্স থাকা উচিত ছিল, কিন্তু এক্স নাই, আছে কে? ইউ। ইউ কি? এক্স এর ফাংশন, সুতরাং এটা ডিফারেন্সিয়েশন করা যাবে। সুতরাং আমি এটাকে ধরবো ভুল এক্স, এটা আমার কাছে ভুল এক্স। তাহলে অ্যান্সার কি হবে? লন ভুল এক্স মানে 1/ভুল এক্স। কাকে ভুল বলেছি? ইউ কে ভুল বলেছি, সুতরাং ইউ এর কাফারা ডিডিএক্স অফ ইউ হবে, ডিডিএক্স অফ ইউ হবে। তাহলে লন ইউ এর ডিফারেন্সিয়েশন হবে এইটা যদি ইউ এক্স এর ফাংশন হয়, আর এইটা ইকুয়াল টু তুমি 0 লিখতে পারবা যদি ইউ এক্স এর ফাংশন না হয়। ইউ যদি এক্স এর ফাংশন না হয়
তখন ডিডিএক্স অফ লন ইউ ইকুয়াল টু 0। মনে রাখবা এটা তখন ধ্রুব সংখ্যা। কি ক্লিয়ার হয়েছে ভাইজান? ওকে, জুয়েল ভাই তো রসায়নের ফাংশন, ওটাই আর কি। ওকে, কি ক্লিয়ার? আসল জিনিসে তো একদম এখনো শুরু করিনি আসলে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যখন এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, লনের পরে এক্স থাকাটা স্বাভাবিক। এক্স না থেকে অন্য কোনো এক্স এর ফাংশন থাকলে সেটাকে আমরা ভুল এক্স বিবেচনা করে সামনের দিকে আগাবো। ওকে, এখন আসো, আমি যদি এখন তোমাদেরকে বলি যে এই ফাংশনটার ডিফারেন্সিয়েশন এখন করতে হবে, যে যদি আমি তোমাদেরকে বলি যে ইউ ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশন, এটা ইউ একটা এক্স এর ফাংশন, ভি আর একটা এক্স এর ফাংশন, আর একটা এক্স এর ফাংশন, ইউ একটা এক্স এর ফাংশন, ভিও একটা এক্স এর ফাংশন, রাইট? আমার এখন প্রশ্ন, যদি তোমাকে আমি বলি তাহলে ডিডিএক্স অফ ইউ ভি এইটা ইকুয়াল টু হোয়াট? ডিডিএক্স অফ ইউ ভি ইকুয়াল টু হোয়াট? এইটা তোমাদেরকে এখন পড়তে হবে। ওকে, অর্থাৎ দুটা ফাংশন যদি গুণ আকারে থাকে, এটা দ্বারা বোঝাচ্ছে দুইটা এক্স এর ফাংশন যদি গুণ থাকে, তার ডিফারেন্সিয়েশনটা আমরা কিভাবে করব, তার ডিফারেন্সিয়েশনটা কিভাবে করব। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এটা আমি বিভিন্নভাবেই তোমাদেরকে বোঝাতে পারি, যদি তোমরা বুঝতে চাও, আর না চাইলে আমার কোনো চিন্তা নাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইটা এই যে ইউভি দুটা এক্স এর ফাংশনের গুণফল, আমি প্রথমে ধরে নিব, ধরি ওয়াই ইকুয়াল টু ইউভি, বাট আমরা ইন্ডিভিজুয়াল ফাংশনের ডিফারেন্সিয়েশন মূল নিয়মে শিখে ফেলেছি। ইন্ডিভিজুয়াল এককভাবে যদি থাকে, যদি শুধু সাইন এক্স থাকে, শুধু কজ এক্স থাকে, শুধু এক্স এর একটা ফাংশন থাকে, তার ডিফারেন্সিয়েশন আমরা শিখেছি, কিন্তু গুণনেরটা এখনো শিখি নাই। তাহলে এদেরকে যদি আমরা পৃথক করতে চাই, এই যে দুইটা ফাংশন গুণ আকারে আছে, এইটাকে যদি আমরা পৃথক করতে চাই, পৃথক পৃথক ফাংশন আকারে পরিণত করতে চাই, তাহলে কি করতে হবে? গুণন জিনিসটাকে হয় যোগ আকারে পরিণত করতে হবে, নয়তো বিয়োগ আকারে পরিণত করতে হবে। এই জন্য উভয় পক্ষে লন নিতে হয়। তাহলে লন ওয়াই ইকুয়াল টু লন অফ ইউভি। লন অফ ইউভি মানে লন অফ উজ্জ্বল ভাবি, উজ্জ্বল ভাবি। তাহলে বাহ, আমরা বলতে পারি লন ওয়াই ইকুয়াল টু লন উজ্জ্বল প্লাস লন ভাবি, কারণ আমরা এটা লগারিদমিকের ধর্ম থেকে শিখেছি। দুইটা জিনিস যদি গুণ আকারে থাকে, তার লগারিদমিক বের করলে তাদের প্লাস হয়ে যায়। তাহলে লন উজ্জ্বল প্লাস লন ভাবি, তাহলে ইউভি মানে উজ্জ্বল ভাবি। কত সুন্দরভাবে মিলে গেছে, কত না ভালোবাসা এদের মাঝে। ক্লিয়ার? দেখো এবার, তাহলে আমি এখন ইন্ডিভিজুয়াল করে নিয়েছি। এটা একটা ইন্ডিভিজুয়াল ফাংশন, এটা একটা ইন্ডিভিজুয়াল ফাংশন, এটা একটা ইন্ডিভিজুয়াল ফাংশন। এইবারে যদি উভয় পক্ষকে আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, এটাকে আমরা লিখি এরকমভাবে, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স ইন বোথ সাইডস। তাহলে আমরা উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করতে চাই, তাহলে ডিডিএক্স অফ লন ওয়াই, উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা মানে ডিডিএক্স অফ লন ওয়াই ইকুয়াল টু ডিডিএক্স অফ লন ইউ ইন প্লাস ডিডিএক্স অফ লন ভি। ওকে, কিচ্ছু করিনি ভাইজান, উভয় পক্ষে আমরা এক্স এর সাপেক্ষে
ডিফারেন্সিয়েশন করেছি। তার ডিফারেন্সিয়েশন করা মানে প্রত্যেকটা পদকে পৃথক পৃথকভাবে ডিফারেন্সিয়েশন করা, সেটাই আমি লিখেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে আমার কথা ছিল এরকম যে এখানে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে লনের পরে একটা এক্স থাকা উচিত ছিল। এতক্ষণ থেকে আমি যে তোমাদের সাথে চিল্লাচিল্লি করলাম, এটার জন্যই চিল্লাচিল্লি করেছি যে লনের পরে সবসময় যে এক্স থাকবে এমনটা না, সেটাকে ভুল এক্স চিন্তা করতে হবে। যেটাকে ভুল বলবো সেটাকে আবার কাফফারা দেব। তাহলে লন এটা এক্স, তাহলে লন এক্সের ডিফারেন্সিয়েশন 1/x ইন্টু কাকে এক্স বলেছি, এই ভুল এক্সটা হচ্ছে ওয়াই, তাহলে এটার আবার কাফফারা দিতে হবে ডিডিএক্স অফ ওয়াই, তাহলে ওয়াইয়ের কাফফারা দিলাম। দিস ইকুয়াল টু, এটাও তোমার ভুল এক্সের ডিফারেন্সিয়েশন 1/ভুল এক্স, কাকে এক্স বলেছ, ইউকে এক্স বলেছ, সুতরাং এর কাফফারা দিতে হবে ডিডিএক্স অফ ইউ। ক্লিয়ার? প্লাস এখানেও তাই, লনের পরে এক্স থাকা উচিত ছিল, আসে একটা ভুল এক্সের ডিফারেন্সিয়েশন 1/ভুল এক্স, লন এক্সের ডিফারেন্সিয়েশন 1/x, কাকে ভুল বলেছ, ভি কে, ডিডিএক্স অফ ভি লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইটুকু ক্লিয়ার কিনা বলো, বলো এইটুকু ক্লিয়ার কিনা? কি ক্লিয়ার? বলো এটুকু ক্লিয়ার কিনা বাবা, বলো। ইতিমধ্যে পালানো শুরু করেছে, তাই না? এটুকু ক্লিয়ার। এবার আসো, কথা আছে তোমাদের সাথে আমার আরো। আমি যে জিনিসটা শেখাতে চাই সেটার পুরো বেসিকটা শেখাতে চাই। তাহলে এটুকু ক্লিয়ার। তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই। তাহলে অতএব ডিডিএক্স অফ ওয়াই আমার প্রয়োজন, ডিডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড বাই ইউ ইন্টু ডিডিএক্স অফ ইউ, মানে ওয়াই দ্বারা গুণ করবো, ওয়াই দ্বারা এই পদেও গুণ হবে, এখানেও গুণ হবে, প্লাস ওয়াই ডিভাইডেড বাই ভি ইন্টু ডিডিএক্স অফ ভি। ক্লিয়ার? এখনো শেষ হয়নি, ওয়াই তো আমাদের ধরে নেওয়া মান। তাহলে অতএব ডিডিএক্স অফ ওয়াই মানে ইউ ভি, ডিডিএক্স অফ উজ্জ্বল ভাবি ইকুয়াল টু ইউ ভি ডিভাইডেড বাই ভি ইন্টু ডিডিএক্স অফ ইউ, প্লাস এখানে ইউ ভি ডিভাইডেড বাই ভি ইন্টু ডিডিএক্স অফ ভি। ক্লিয়ার? আমি জাস্ট ওয়াইয়ের মান বসিয়ে দিয়েছি, কিচ্ছু করিনি ভাইজান, পালায়ও না, একটু থামো, এখনো আসল ক্লাস শুরু হয়নি। তাহলে অতএব ডিডিএক্স অফ ইউ ভি এইটা ইকুয়াল টু ভি আর ভি ভ্যানিশ হয়ে যায়, থাকে, হ্যাঁ এখানে কি হলো, এখানে তো ইউ ছিল, সরি এখানে ইউ 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 এখানে ইউ ছিল, ইউ আর ইউ কাটে, থাকে তোমাদের ভি ইন্টু ডিডিএক্স অফ ইউ, ডিডিএক্স অফ ইউ, প্লাস এখানে ভি ভি ভ্যানিশ হয়ে যাবে, থাকবে ইউ ইন্টু ডিডিএক্স অফ ভি। তার মানে আমি যে জিনিসটা তোমাদেরকে শেখাতে এসছি সেটা হচ্ছে এরকম। আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম প্রথমে ইউ এবং ভি দুটা এক্সের পৃথক ফাংশন, ইউ এবং ভি দুইটা এক্সের পৃথক ফাংশন, দুইটা এক্সের পৃথক ফাংশন। তাহলে দুইটা ফাংশন যদি গুণফল আকারে থাকে তাহলে তার ডিফারেন্সিয়েশনের এইটা সূত্র। ঠিক আছে? এটা মনের খাতায়, স্মৃতির পাতায়, ফোটায় ফোটায়, ভালোবাসায়, হার্টের মধ্যে, এটা লাভের মধ্যে না, এটা হার্টের মধ্যে রাখতে হবে, হৃদয়ের মধ্যে রাখতে হবে যে তোমাদের দুটা ফাংশন যদি গুণফল আকারে থাকে তাহলে তার ডিফারেন্সিয়েশনের সূত্রটা কি। এই সূত্রটা মনে রাখার জন্য আমরা এইটা মনে রাখবো না, এটার আরো ইলাবোরেট ফর্ম শিখবো রে ভাই, সেটা তোমাদেরকে একটু বুঝাই দিই। লক্ষ্য করো ভাইজান, আমি যখন এখানে ইউ এর ডিফারেন্সিয়েশন করেছি, ইউ বাদে যা আছে সে ধ্রুবক, সে এখানে স্থির থাকবে। এবার যখন ইউ এর ডিফারেন্সিয়েশন শেষ, তাহলে ইউ এর যখন ডিফারেন্সিয়েশন করব, ইউ বাদে বাকিগুলো থাকবে স্থির। আবার যখন পরের আরেকটা ফাংশনের ডিফারেন্সিয়েশন করব তখন অন্যান্যরা ফিক্সড। অর্থাৎ আমি যদি বলি ডিডিএক্স অফ উজ্জ্বল ভাইয়ের ওয়াইফ, এটার ডিফারেন্সিয়েশন তোমাকে করতে হবে, এবং ইউ ভি ডাব্লিউ সবাই এক্স এর ফাংশন, ইউ ভি ডাব্লিউ সবাই এক্স এর ফাংশন।
তাহলে আমি যদি বলি ডিডিএক্স অফ উজ্জ্বল ভাইয়ের ওয়াইফ, তখন কি করবা তুমি? দিস ইকুয়াল টু, আমি কি বলেছি এখানে প্রত্যেকটা ফাংশনের তুমি একবার করে ডিফারেন্সিয়েশন লিখবা, বাকিগুলোকে স্থির রাখবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যখন তুমি এখানে ইউ এর ডিফারেন্সিয়েশন করবা তখন ভি আর ডাব্লিউ কে স্থির রাখো, যখন তুমি ভি এর ডিফারেন্সিয়েশন করবা তখন ইউ আর ডাব্লিউ কে স্থির রাখো, যখন তুমি ডাব্লিউ ডিফারেন্সিয়েশন করবা তখন তুমি ইউ আর ভি স্থির রাখো। ওয়াও, এটাই হচ্ছে আমাদের মূল সূত্র। যদি দুই বা ততোধিক ফাংশন গুণফল আকারে থাকে, দুই বা ততোধিক ফাংশন গুণফল আকারে থাকে, তার ডিফারেন্সিয়েশন করার সময় আমরা এটা ব্যবহার করব। কি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? হয়েছে? কোন আপত্তি আছে কিনা বলো? তাহলে এরকম দুই বা ততোধিক যত ফাংশনই থাক না কেন, দুই বা ততোধিক যত ফাংশনই থাক না কেন, আমরা এই পুরা জিনিসটা এইভাবে চিন্তা করব। ওকে, তাহলে আমরা আজকে যেটা শিখলাম, তোমরা জাস্ট মূল নিয়মে অন্তরক সহগগুলো করেছো কিনা জানি না, আজকে সবকটা করে জমা দিও। গতদিন কেউ জমা দেয়নি, মানে কেউ হচ্ছে ইয়া দেয়নি অ্যাপ্রুভালের জন্য। মূল নিয়মে তোমাদেরকে আমি বলেছিলাম যে মূল নিয়মে এক্স এর সাপেক্ষে আমি তোমাদেরকে বলেছিলাম প্লিজ এই কটা জিনিস একটু আমাকে প্রমাণ করে দিও আজকে এক্স এর সাপেক্ষে। হ্যাঁ, আজকে যেটা শিখলাম, আমরা শিখেছি আজকে এক্স টু দি পাওয়ার এন, এটার করার দরকার নাই। তারপরে ই টু দি পাওয়ার এক্স, এইটা একটু করবা। তারপরে এ টু দি পাওয়ার এক্স, এইটা করবা। লন এক্স করবা। তারপরে হচ্ছে লগ এক্স টু দি বেস এ, এইটার মূল নিমন্ত্রক সহগ বের করবা। তারপরে সাইন এক্স, 6টা ত্রিকোণমিতিক ফাংশনের সাইন এক্স, কজ এক্স, ট্যান এক্স, তারপরে কট এক্স, সেক এক্স আর কোসেক এক্স, এই কয়টা ফাংশনের তোমরা আমাকে মূল নিয়মে অন্তরক সহগ আজকে নির্ণয় করে অবশ্যই তোমরা পোস্ট দিবা, এবং আমি এদেরকে পৃথক পৃথকভাবে একটু লিখে দিচ্ছি। তোমাদের এগুলোই হচ্ছে ডিফারেন্সিয়েশনের সূত্র। আজকেই করবা কিন্তু ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, যেটা আমি ইতিমধ্যে শিখাইছি। এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, পাওয়ারটা সহগ হবে, একটা পাওয়ার কমে যাবে। ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স, সম্ভবত এটা গতদিন আমি তোমাদেরকে করাইছি। দিস উইল বি ই টু দি পাওয়ার এক্স। ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স, ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স, এটা ইকুয়াল টু হবে এ টু দি পাওয়ার এক্স ইন্টু লন এ। ডিডিএক্স অফ লন এক্স, এগুলো সূত্র আকারে তোমরা খাতায় তুলে রাখো, কারণ এগুলো দিয়ে আমরা সামনের দিনগুলোতে আগাবো। ডিডিএক্স অফ লন এক্স, এটা ইকুয়াল টু 1/x। ডিডিএক্স অফ লগ এক্স টু দি বেস এ, দিস ইকুয়াল টু হবে 1/x লন এ, অথবা এটাকে অনেক সময় এটাও লিখে অনেক সময় 1/x লগ ই টু দি বেস এ, এটাও লিখে অনেক সময়। এই প্রমাণগুলো আজকেই আমাকে করে তোমরা পোস্ট দিবা। তারপরে আরও আছে, আমি এগুলো তোমাদেরকে লিমিট চ্যাপ্টারেও করাইছি। ডিডিএক্স অফ সাইন এক্স, এটা ইকুয়াল টু কজ এক্স। ডিডিএক্স অফ কজ এক্স, এইটা ইকুয়াল টু মাইনাস সাইন এক্স, এইটাগুলো আমি তোমাদেরকে লিমিট চ্যাপ্টারে শিখাইছি। ডিডিএক্স অফ টেন এক্স, এইটা ইকুয়াল টু সেক স্কোয়ার এক্স, এটা আমি লিমিট চ্যাপ্টারে শিখাইছি এগুলো। ডিডিএক্স অফ কট এক্স, এটা ইকুয়াল টু মাইনাস কোসেক স্কোয়ার এক্স। তারপরে ডিডিএক্স অফ সেক এক্স,
এইটা ইকুয়াল টু আসবে sec x ইন্টু tan x, এগুলো সবই লিমিট চ্যাপ্টারে শিখাইছি। ddx অফ cosec x ইকুয়াল টু তোমার মাইনাস cosec x cot x। ওকে, এগুলো হচ্ছে ডিফারেন্সিয়েশনের মূল সূত্র। ডিফারেন্সিয়েশনের মূল সূত্র এই কটা সূত্র দিয়েই মোটামুটি ডিফারেন্সিয়েশন আমরা শেষ করব। শুধু এর মধ্যে গুণন সূত্র আসবে, ভাগ সূত্র আসবে, আর কিছু জিনিসপত্র আছে, এটাই ডিফারেন্সিয়েশন। এবং এগুলো আমরা শিখি এই কারণে কিছু ফাংশনের ডিফারেন্সিয়েশন নির্ণয় করার জন্য। তারপর আমরা অ্যাপ্লিকেশনে তো আসবই আস্তে আস্তে, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই জিনিসগুলো আজকে মূল নিয়ম আমাকে প্রমাণ করে দেখিয়ে দিবা, তোমরা একটু গ্রুপে পোস্ট দিয়ে দিবা। এবং এখানে খেয়াল করো, যে সকল ত্রিকোণমিতিক অনুপাত উচ্চারণ করতে ক আসে তাদের ডিফারেন্সিয়েশন নেগেটিভ। যে সকল ত্রিকোণমিতিক অনুপাত উচ্চারণ করতে ক আসে তাদের ডিফারেন্সিয়েশন নেগেটিভ। কি ক্লিয়ার? তাহলে এগুলো করবা। তো আসলে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, আসল ক্লাস এখন শুরু করব আমি। তোমরা যাই বলো, এখন যাই বলো আর তাই বলো, আমি এখন আসল ক্লাস শুরু করতে চাই। হ্যাঁ, আসল ক্লাস। মনের মধ্যে রাখতে হবে। দেখো, এতক্ষণ পর্যন্ত আমি যে কাজগুলো করালাম সেগুলো হচ্ছে যে জেনারেল মেথডে যে দুটা ফাংশন গুণফল আকারে থাকলে উভয় পক্ষে লন নিয়ে তোমাদেরকে সূত্রটা আমি প্রমাণ করে দেখিয়েছি, রাইট? অ্যাকচুয়ালি কি এটাই কি মূল নিয়ম? এটা মূল নিয়ম না। আসলে দুটা ফাংশনের গুণফল আকারে থাকলে তার ডিফারেন্সিয়েশন নির্ণয়ের মূল নিয়ম সেটা না, রাইট? ওটা লগারিদমিক ফাংশনের মাধ্যমে আমি দুটা ফাংশনের গুণফল যদি থাকে তার ডিফারেন্সিয়েশন করা শিখাইলাম। আমি তোমাদেরকে লিমিট করানোর সময় বা লাস্ট ক্লাসে এই জিনিসটার ব্যাখ্যা দিয়েছি। লিমিটিং ভ্যালু ডেল এক্স টেন্ডস টু 0 হলে ডেল ওয়াই বাই ডেল এক্স, এই জিনিসটাকে আমরা লিখি ddx অফ ওয়াই। দিস ইজ কল্ড ddx অফ ওয়াই। অর্থাৎ এক্সের পরিবর্তন শূন্যের সন্নিকটবর্তী হলে এক্সের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তনের হারকেই বলা হয় এক্সের সাপেক্ষে ওয়াইয়ের ডিফারেন্সিয়েশন। এইটুকু আমি তোমাদেরকে শিখিয়েছি। এরপরে আমি তোমাদেরকে বলেছি আমি যদি এরকমভাবে তোমাদেরকে বলি যে লিমিটিং ভ্যালু ডেল এক্স টেন্ডস টু 0, এখানে ডেল ওয়াই না দিয়ে যদি আমি বলি ডেল ইউ ডিভাইডেড বাই ডেল এক্স, হোয়াট উইল বি দিস? দিস উইল বি ddx অফ ইউ। ddx অফ ইউ। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি বলি লিমিটিং ভ্যালু ডেল এক্স টেন্ডস টু 0 ডেল ভি ডিভাইডেড বাই ডেল এক্স, তাহলে দিস নোটেশন উইল বি ddx অফ ভি। ওকে, এই নোটেশনগুলো সাথে পরিচয় আমি লাস্ট ক্লাসে দেখিয়েছি। আজকে যারা নতুন 23 ব্যাচ বা নতুন ভর্তি হয়েছে তারা কিন্তু এগুলো বুঝবে না আগের ক্লাসগুলো না করলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আসো, যদি আমাদের ইউ একটা এক্স এর ফাংশন হয়, ভি যদি আরেকটা এক্স এর ফাংশন হয়, মনে করো এইটা, এবং ওয়াই যদি আমাদের এই দুইটা ফাংশনের গুণফল হয়, রাইট? ওয়াই যদি দুইটা ফাংশনের গুণফল হয়, তবে আমি যদি তোমাদেরকে বলি এক্স এর পরিবর্তন ডেল এক্স এর কারণে এক্স এর পরিবর্তন ডেল এক্স হলে, কোন আমি গ্রাফটা আঁকিনি, এক্স এর পরিবর্তন ডেল এক্স হলে আমি তোমাকে বললাম যে তাহলে ওয়াই, তারপরে ইউ, তারপরে ভিউ, এদের পরিবর্তন যথাক্রমে আমি তোমাদেরকে বললাম ডেল ওয়াই, ডেল ইউ আর ডেল ভিউ। জাস্ট বলে নিলাম যে কোনো একটা গ্রাফে মনে করো এটা ছিল তোমার ইউ ফাংশন, এটা ছিল মনে করো ভি ফাংশন,
আর ওয়াই মানে তো দুটার গুণফল, রাইট? এখন আমার প্রশ্ন যে এক্স এর পরিবর্তন যদি ডেল এক্স হয়, তার মানে কি? এখানে যখন এক্স এর মান, তখন এটা মনে করো ইউ ফাংশন আর এটা মনে করো ভি ফাংশন, রাইট? এখন এক্স এর পরিবর্তন যদি আমাদের ডেল এক্স হয়, তাহলে এইটুকু ডেল এক্স, তাহলে এখান থেকে এইটুকু মনে করো লম্ব টানলাম, তাহলে এইটুকু তো ভি এর পরিবর্তন। দেখো ভি ফাংশনের পরিবর্তন ইজ জাস্ট এইটুকু, এইটুকু হচ্ছে ডেল ভি, আর আমাদের ইউ ফাংশনের পরিবর্তন কিন্তু এইটুকু, অর্থাৎ এইটুকু ডেল ইউ। ওকে, জাস্ট এইরকম, আমি চিত্রটা আঁকছি না, আমি শুধু বোঝাচ্ছি এক্স এর পরিবর্তন ডেল এক্স হলে ওয়াই ইউ আর ভি এর পরিবর্তন যথাক্রমে ডেল ইউ, ডেল ভিউ আর ডেল ইউ। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমি কি এখন লিখতে পারি তাহলে অতএব ওয়াই প্লাস ডেল ইউ ডেল ওয়াই এটা ইকুয়াল টু, তাহলে ওয়াই এর জায়গায় ওয়াই প্লাস ওয়াই এর পরিবর্তন লিখেছি, ইউ এর জায়গায় লিখব ইউ প্লাস ইউ এর পরিবর্তন, ইউ এর পরিবর্তন ডেল ইউ, ইন্টু ভি এর জায়গায় লিখব ভি প্লাস ভি এর পরিবর্তন। কাহিনী হচ্ছে এইটা, দেখো ওয়াই যখন পরিবর্তন হয়ে ওয়াই প্লাস ডেল ইউ হবে, ইউ তখন পরিবর্তন হয়ে ইউ প্লাস ডেল ইউ হবে, ভি তখন পরিবর্তন হয়ে ভি প্লাস ডেল ভি হবে। এখন আমার প্রশ্ন, এই জিনিসটার মান কত হচ্ছে? দেখো আমি তারপরে তোমাদেরকে আরেকটা গ্রাফিক্যালি এটা আমি তোমাদেরকে প্রমাণ করে দেখিয়ে দিব যে আসলে ঘটনাটা কি, মানে একটা কাহিনী। খালি আসল ক্লাসে আমি যাইনি, কিন্তু অ্যাকচুয়াল ক্লাসে এখনো যাইনি। এখন আসো ভাইজান, দিস ইকুয়াল টু, আমি যদি এটা গুণ করি তাহলে ইউ ভি প্লাস ইউ ইন্টু ডেল ভি প্লাস ভি ইন্টু ডেল ইউ প্লাস ডেল ইউ ইন্টু ডেল ভিউ। মনে রাখবা ভাইজান, ডেল এক্স এর পরিবর্তনের কারণে ওয়াই এর পরিবর্তন হয়েছে ডেল ইউ, ডেল ওয়াই ইউ এর পরিবর্তন হয়েছে ডেল ইউ, ভি এর পরিবর্তন হচ্ছে ডেল ভিউ। তাহলে আমি যদি বলি ডেল এক্স টেন্ডস টু 0, তাহলে এরাও টেন্ডস টু 0, এরাও টেন্ডস টু 0। এক্স এর পরিবর্তন যদি না হয় তাহলে ওগুলোর পরিবর্তন হবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কাজটুকু করেছি, তাহলে দিস ইজ ওয়াই প্লাস ডেল ওয়াই। ক্লিয়ার? এখন আসো, এটা যদি ইকুয়েশন নম্বর 1 দিই, এটা যদি আমি ইকুয়েশন নম্বর 2 দিই, আমি যদি 2 নম্বর থেকে 1 নম্বর বিয়োগ করি তাহলে এইটা মাইনাস ওয়াই হবে। তার মানে কি ডেল ওয়াই ইকুয়াল টু, এটা মাইনাস যখন এটা করব, এটা মাইনাস যখন এটা করব, তখন ইউভি এই কই গেল রে, নিচে নামছিস কেন রে ভাই? ভালো একটা জিনিস শেখাচ্ছি। যখন আমি এইটা থেকে এটা বিয়োগ করব তাহলে ইউভি আর ইউভি কাটে যাবে, তাহলে থাকবে তোমার ইউ ডেল ভি প্লাস ভি ডেল ইউ প্লাস ডেল ইউ ইন্টু ডেল ভিউ। ওয়াও, তাহলে ডেল ওয়াই ইকুয়াল টু এইটা, ডেল ওয়াই ইকুয়াল টু এইটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি ছোট্ট একটা কাজ করতে চাই, উভয় পক্ষকে ডেল এক্স দ্বারা ভাগ করব। তাহলে উভয় পক্ষকে ডেল এক্স দ্বারা ভাগ করলে ডেল ওয়াই বাই ডেল এক্স ইকুয়াল টু ইউ ইন্টু ডেল ভি বাই ডেল এক্স প্লাস ভি ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স প্লাস, এখানে ডেল এক্স দ্বারা ভাগ করলে যে কোনো একটার নিচে তুমি ডেল এক্স লিখো, নো প্রবলেম, ডেল ইউ ইন্টু ডেল ভি বাই ডেল এক্স। কেউ যদি মনে করো যে না ডেল ইউ এর নিচে আমি ডেল এক্স লিখবো, নো প্রবলেম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি উভয় পক্ষের লিমিট নিব। তাহলে অতএব লিমিটিং ভ্যালু ডেল এক্স টেন্ডস টু 0, ডেল ওয়াই বাই ডেল এক্স ইকুয়াল টু ইউ, এখানে ধ্রুবক, তাহলে থাকবে তোমার লিমিটিং ভ্যালু ডেল এক্স টেন্ডস টু 0 ডেল ভি ডিভাইডেড বাই ডেল এক্স প্লাস, এখানে ভি স্থির রেখে এর সাথে যদি লিমিট নিই, লিমিটিং ভ্যালু ডেল এক্স টেন্ডস টু 0 ডেল ইউ বাই ডেল এক্স প্লাস, এখানে দেখো এখানে কিন্তু ইউ এর ফাংশন আছে, এক্স এর ফাংশন আছে, তাহলে লিমিটিং ভ্যালু ডেল এক্স টেন্ডস টু 0 হলে ডেল ইউ টেন্ডস টু কিন্তু 0, ডেল ইউ টেন্ডস টু 0 ডেল ইউ, এটা একটা ফাংশন আছে, ইনটু এখানে এক্স এর একটা ফাংশন আছে, লিমিটিং ভ্যালু ডেল এক্স টেন্ডস টু 0 ডেল ভি বাই ডেল এক্স।
এখন অনেকে বলবে ভাই এখানে ডেল ইউ লিখলেন কেন? আমি তো আগেই বলেছি ডেল এক্স টেন্ডস টু 0 হলে ডেল ইউও 0, ডেল ওয়াইও 0, ডেল ভিও 0, প্রয়োজনের তাগিদে প্রযুক্তির সৃষ্টি করেছি। তোমাদেরকে আমি একটু আগে লেখানো দেখাইছি, দিস ইকুয়াল টু ডিডেক্স অফ ওয়াই, তাহলে ডিডেক্স অফ ওয়াই, দিস ইকুয়াল টু ইউ ইনটু হোয়াট ইজ দিস? দিস ইজ ডিডেক্স অফ ভি plus what is this? V into ddx of u. What will be this? This equal to 0. del u এর মান 0, এখানে del u আছে, তাহলে এটা 0 into hero equal to 0, লেখার কোনো প্রয়োজন নাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, y মানে uv, অতএব ddx of uv equal to u into ddx of v plus v into ddx of u। প্রমাণিত, আবারও প্রমাণিত, কি ক্লিয়ার? হয়েছে? আবারও কিন্তু প্রমাণিত। পালাইছে ইতিমধ্যে কতজন, তাই না? আসল ক্লাস এখনো কিন্তু শুরু করিনি। হয়েছে? দেখো, আবারও দুটা ফাংশনের গুণফল ইকুয়াল টু একটা স্থিতিক আরেকটা ডিফারেন্সিয়েশন প্লাস আরেকটা স্থিতিক আরেকটা ডিফারেন্সিয়েশন। তনিমা হোসেন এত রাত পর্যন্ত ক্লাস করতেছে, অর্পণ প্রমাণিত। হয়েছে? সালেক বিন হোসেন আলিফ এখনো ক্লাস করছো ভাইয়া, ধন্যবাদ। এই জন্যই তুমি অন্যদের থেকে আলাদা। তাজমিন ইবনাত বিভা, অর্পণ, খুব সুন্দর। কিন্তু ভাইজান এই যে দেখো ডেল ওয়াই ইকুয়াল টু এটা আসলো, এটার আসলে মেন ফিলিংসটা কি জানো? এগুলোর ফিলিংসটা কি? এটার মেন ফিলিংসটা হচ্ছে এইরকম। আসলে আমি যখন আমার ছেলেকে পড়াই কোনো কিছু, পড়াতে তো বসাই না, জাস্ট কোনো কিছু পড়াই, যখন আমি 2 into 3 করাই তখন আমার ছেলেকে বোঝাই 2 into 3 মানে 6 হয় বাবা। জিওমেট্রিক্যালি এটা একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বোঝায়, যার দৈর্ঘ্য 2 একক, প্রস্থ 3 একক, যার দৈর্ঘ্য 2 একক, প্রস্থ 3 একক। যখন 2 into 3 বোঝাই, এটা আমি আমার ছেলেকে শেখাই। আমি কিন্তু 2 এর ঘরে নামতা পড়াই না তাকে। আমি তাকে আগেই বলেছি যে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এটা একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এটা একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে 2 into 3 এইরকম হচ্ছে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু 6, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে 6 ইকুয়াল টু 2 into 3, রাইট? এইবারে আমি আমার ছেলেকে বলি যে বাবা এখানে যদি তুমি 2 plus 1 করো ইন্টু 3 plus 1 করো, তাহলে তোমার ক্ষেত্রফলের পরিবর্তন কত হবে? এটা কি করে বলবা, রাইট? আমি তখন এটাকে শেখাই এরকম ভাবে, দেখো বাবা তুমি যে কাজটা করেছ, তুমি একটা বাহুর দৈর্ঘ্যকে 1 একক বাড়িয়ে দিয়েছ, রাইট? এটাকে 1 একক বাড়িয়ে দিয়েছ, তাহলে এখানে 1 একক বাড়িয়েছ। শুধু কি তাই করেছো তুমি? না, তুমি কিন্তু আরো কাজ করেছ। সেই কাজটা কি? তুমি যেটা করেছো বাবা, যে তুমি কিন্তু এটাকেও 1 একক বাড়িয়েছ, তাহলে এটাকেও 1 একক বাড়িয়েছ। তার মানে এইটুকু যদি 1 একক হয়, এটাও যদি 1 একক হয়, তার মানে তোমার কাছে এখন আয়তক্ষেত্র এইটা, রাইট? এইটা কিন্তু তোমার কাছে আয়তক্ষেত্র। এখন বলো তো বাবা, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? এই আয়তক্ষেত্রের টোটাল দৈর্ঘ্য হচ্ছে 3, আর এইটার প্রস্থ কত বাবা? এটার 4, তাহলে ক্ষেত্রফল কত বাবা? 12। এখন আমার প্রশ্ন, আমার ছেলেকে আমি বলি যে তোমার ক্ষেত্রফলের পরিবর্তন কত হয়েছে? আমার ছেলে যখন বলে 6 হয়েছে, কেন 6 ছিল এখন হয়ে গেছে 12, তাহলে 6 বাড়লো। কিভাবে 6 বাড়লো বাবা? দেখো তুমি একটু খেয়াল করো, আমি কিন্তু ইতিমধ্যে এইটুকুর ক্ষেত্রফল 6 বের করে রেখেছিলাম, রাইট? তোমার ক্ষেত্রফল বাড়েছে কোনটুকু? ক্ষেত্রফল বাড়েছে এইটুকু, এইটুকু আর এইটুকু, রাইট?
আমি বলি ছেলেকে দেখো যে দেখো বাবা ক্ষেত্রফল অ্যাকচুয়ালি বাড়েছে এইটুকু এইটুকু এইটুকু, তাহলে এইটুকু 1, এইটুকু তো 3 ছিল, তাহলে এইটুকুও 3, এইটুকু 1 মানে এইটুকুও 1, এইটুকু 1 মানে এইটুকু 1, এইটুকু 1 মানে এইটুকু 1, এইটুকু 1 মানে এইটুকু 1, এইটুকু কত ছিল 2, তাহলে এটাও 2 বাবা, তাহলে এটাও 2। ওকে, তাহলে তোমার ক্ষেত্রফল বাড়াইছে এই অংশটুকু একটা আয়তক্ষেত্র, এই অংশটুকু একটা আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত 1, প্রস্থ কত 3, তাহলে 1 × 3 এই অংশটুকু বাড়েছে প্লাস এই অংশটুকু বাড়েছে, এর দৈর্ঘ্য × প্রস্থ 1 × 1 প্লাস এই অংশটুকু বাড়েছে, তাহলে এই অংশটুকু বাড়েছে, এই অংশটুকুর দৈর্ঘ্য প্রস্থ কত 2 × 1, 2 × 1। এইবারে আমার ছেলে গুণ করে 3 1 কে 3 1 কে 1 + 2 দিস ইকুয়াল টু টোটাল 6 বাড়েছে ক্ষেত্রফল। টোটাল ক্ষেত্রফল কত বাড়েছে? 6 বাড়েছে। গুণ জিনিসটা এই, যখনই সংখ্যা পরিবর্তন করে দিই একই পরিমাণ বাড়ায় দিই, ক্ষেত্রফল কতটুক বাড়ে সেটুকু আমরা বলে দিতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যে জিনিসটা বলতে চাচ্ছি তোমাদেরকে যখন আমি y = এই উজ্জ্বল ভাবে লিখেছিলাম, তার মানে আমি যদি সাংখ্যিকভাবে চিন্তা করি, এটা যদি সাংখ্যিকভাবে চিন্তা করি, ইউ যদি একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হয়, ভি যদি একটা আয়তক্ষেত্রের প্রস্থ হয়, y মানে তার ক্ষেত্রফল, y মানে তার ক্ষেত্রফল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তার মানে আমি যদি এরকম একটা চিত্র ড্র করি যে এটা একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের এটা ইউ আর এইটা হচ্ছে ভিউ, তাহলে এই সম্পূর্ণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এই সম্পূর্ণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে তোমার y, তাহলে এই হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ওকে, এই হচ্ছে তোমার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এইবারে তুমি কি করেছো? ইউ কে ডেল এক্স পরিমাণ বাড়িয়ে ডেল ইউ পরিমাণ বাড়িয়ে দিয়েছো, ইউ কে তুমি ডেল ইউ পরিমাণ বাড়িয়ে দিয়েছো, ডেল ইউ। ওকে, ডেল ইউ পরিমাণ বাড়িয়েছো। ভি কে কি করেছো? ডেল ভি পরিমাণ বাড়িয়েছো, দিস ইজ ডেল ভি। ওকে, বাড়ানোর পরে অ্যাকচুয়ালি আয়তক্ষেত্রটা তৈরি হয়ে গেছে এরকম, এই অ্যাকচুয়ালি এই আয়তক্ষেত্রটা তৈরি হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরাই বলো, আমি ইউ কে ডেল ইউ পরিমাণ বাড়াইছিলাম, ভি কে ডেল ভি পরিমাণ বাড়াইছি, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ক্ষেত্রফল পরিবর্তন, ডেল ইউ ডেল ওয়াই মানে ক্ষেত্রফলের পরিবর্তন, ক্ষেত্রফলের পরিবর্তন। তাহলে আমি ডেল ওয়াই একবারে বের করতে চাই, ডেল ওয়াই মানে ক্ষেত্রফলের পরিবর্তন। ক্ষেত্রফলের পরিবর্তন কোনটুকু হয়েছে? এইটুকু ক্ষেত্রফলের পরিবর্তন হয়েছে। এইটা একটা 1 নম্বর ক্ষেত্রফল, এটা মনে করো 2, আচ্ছা এটা যদি ডেল ইউ হয় তাহলে এটা কিন্তু ডেল ইউ, এটা মনে করো 2 নম্বর ক্ষেত্রফল, আর এইটা মনে করো 3 নম্বর ক্ষেত্রফল। এটা ডেল ভি হলে এটাও কিন্তু ডেল ভি, ঠিক আছে? এটা মনে আছে তো, তাই না? তাহলে তুমি বলবা যে ডেল ওয়াই মানে এরিয়া অফ 1, এরিয়া অফ 1 + 2 + 3, এটা হচ্ছে ক্ষেত্রফলের পরিবর্তন। দিস ইকুয়াল টু এরিয়া 1 মানে কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, অর্থাৎ ভি ইনটু ডেল ইউ, প্লাস 2 নম্বর অংশের ক্ষেত্রফল, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। আচ্ছা 3 নম্বরটার ক্ষেত্রফল লিখে নি। 3 নম্বরের ক্ষেত্রফল কত? ইউ, এটা এইটুকু হচ্ছে প্রস্থ, অর্থাৎ ইউ ইনটু ডেল ভি, প্লাস এই অংশটুকু পরিবর্তন হয়েছে, এইটুকু কত? ডেল ইউ ইনটু ডেল ভি। এই হচ্ছে তোমার ডেল ওয়াই, দিস ইজ ক্ষেত্রফলের পরিবর্তন। এবং তোমরা দেখো ভাইজান, আমি আগের অঙ্কেও তাই করেছিলাম, ইউ কে যখন ডেল ইউ পরিমাণ বাড়াইছিলাম, ভি কে যখন ডেল ভি পরিমাণ বাড়াইছিলাম, আমার কিন্তু সর্বসাকল্যে ডেল ওয়াই ইকুয়াল টু এটাই এসেছিল ভাইজান। কি ক্লিয়ার হয়েছে? ডেল ওয়াই মানে তাহলে কি জিনিস? ইউ ইন্টু ডেল ভি প্লাস ভি ইন্টু ডেল ইউ প্লাস ডেল ইউ ইন্টু ডেল ভি, এটা প্রমাণিত এবং এটা সত্য, এবং আমি সেটাই করেছি, ঠিক আছে? এবং এখানে এটা দ্বারা এই জিনিসই বোঝানোর চেষ্টা করেছি, ডেল ওয়াই মানে হচ্ছে ক্ষেত্রফলের পরিবর্তন বোঝায়। কি ক্লিয়ার হয়েছে ভাইজান? ক্লিয়ার? কি হয়েছে তোমাদের?
ও অনেকে চলে গেছে, মাত্র 168 জন। বক্রক্ষেত্র বেশি মনে হচ্ছে, মানে কি রে ভাই? হয়েছে? তাহলে আমাদের দুটা ফাংশনের গুণফল আকারে থাকলে ইফাত জামিলা স্নেকদা অনেকক্ষণ থেকে ক্লাসে আসো, এই জন্য অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। তোমাদেরকে মানে কি বলবো, আসলে তোমরা কি বলবো আর, মানে এতই বেশি টাকা বা কোর্স ফি আমাকে দিয়ে দিয়েছো, তার তুলনায় তো প্রত্যেক দিন কম পড়ানো হয়, এই জন্য বেশি পড়াচ্ছি। তাছাড়া তো আর তোমাদের প্রতিদান, তোমাদের মানে যে মূল্যটা আমাকে দিয়েছো তার প্রোডাক্ট তো তোমাকে দিতে হবে, তাই না? তোমাদের কাছে তো মনে হচ্ছে যে আসলে এই টাকা দিয়ে তো আমরা এত কম পাচ্ছি, তো দরকার কি? ঠিক আছে, আমার ভিতরে যা আছে সেইটুকু দিয়ে দিচ্ছি। তারপরে যদি তোমাদের মনে হয় যে না ভাই আপনি আমাদের কোর্স ফি আমাদের থেকে অনেক বেশি নিয়েছেন, আমাদেরকে ফেরত দিয়ে দেন, ঠিক আছে? মানে এমন ধারণা তোমাদের মধ্যে যে কোর্স ফি যাই দেয় না কেন সেখান থেকে একটা ওসিলা তোমাদের আসবেই। ওকে, আমি যদি কোর্স ফ্রি করে দিই, আমার মনে হয় বিশ্বাস যে অনেক স্টুডেন্ট গার্ডিয়ানরা ফোন দিয়ে বলবে যে তোমার ফ্রি ক্লাসগুলো করতে যে এমবিগুলো কাটা যায়, সেই এমবিগুলো আমাদেরকে একটু কিনে দেবা না? এমনও প্রশ্ন আসতে পারে। এটাই হচ্ছে বাঙালি জাতি, আমরা হচ্ছে বাঙালি জাতি এরকমই, ঠিক আছে? যে যদি ফ্রি কিছু দিই তখন বলবে, আমি যদি ক্লাসগুলো ফ্রি দিই, বলে দিই যে আজ থেকে উজ্জ্বল ভাইয়ের সব কোর্স ফ্রি, মানুষজন ফোন দিয়ে বলবে ফ্রি দিচ্ছেন তার মানে কি আপনার ক্লাস কি কেউ করে না? আপনি মনে হয় ভালো পড়ান না, আপনি মনে হয় আমাদের জন্য উপযুক্ত না, এই জন্য আপনি ফ্রি দিচ্ছেন। তাহলে একটা কাজ করেন, আপনার ক্লাসগুলো যে আমরা ফ্রি করব, দয়া করে যে আমরা ফ্রি ক্লাস করব, তার জন্য আমাদেরকে এমবির টাকাটা একটু দেন। এমনও হয়তো বা এমন সময়ও আসবে, ঠিক আছে? তো যাই হোক, আমি তোমাদের কাছ থেকে যে কোর্স ফি নিয়েছি তার প্রতিদান আমি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। তারপরে যদি তোমাদের মনে হয় যে না আমরা সর্বোচ্চটা পাইনি, বলিও যে আমাদের ভাই কোর্স ফি ফেরত দিয়ে দেন, আমি কোর্স ফি ফেরত দিয়ে দেব, ঠিক আছে? আসসালামু আলাইকুম।